সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে ইমপ্যাক্ট বা প্রভাব আমাদের উপরে, সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা যে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আপলোড করি, অনেক গল্প, অনেক আমাদের জীবনের অনেক কিছু মানে প্রাপ্তি, অনেক কিছু অপ্রাপ্তি, এগুলো আমরা বলি, আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের বন্ধুদের কাছে আমাদের জানাতে চাই। তো অনেকগুলো প্রাপ্তি থাকে আমাদের ওখানে, যে আমাদের জীবনে অনেক ভালো ভালো কিছু ঘটছে। আমি দেশের বাইরে গিয়েছি, ওখানে গিয়ে আমি ছবি দিচ্ছি, বা আমি হয়তো নতুন কিছু কিনেছি, সেটা আমি হয়তো অনেকের কাছে, আমি বন্ধু বান্ধব, আমার ফেসবুকে যারা আমার ফ্রেন্ডস আছে ওদেরকে জানাচ্ছি। তো আমার জীবনে নতুন কিছু ঘটেছে যেটা খুব খুশির খবর, সেটা জানাচ্ছি। তবে দুর্ঘটনার খবর, কষ্টের খবর, এটা আমরা খুব একটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা করি না। হয়তো আমাদের ওটা একটু মনে হয় যে খুব ব্যক্তিগত, বিশেষ করে নেগেটিভ জিনিসগুলো আমরা খুব বলি না। যেগুলো পজিটিভ সেগুলো আমরা বলার চেষ্টা করি। তো দেখা যায় যে যারা এগুলো দেখছে, যারা খুব বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, তারা হয়তো এগুলো দেখছে, যাদের জীবনটা খুব সুন্দর সময় কাটছে না, তাদের জীবনে খুব সুন্দর সময় যাচ্ছে না, তারা অনেক সময় কি অনুভব করছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করার প্রয়োজন বোধ করলাম, যে আমরা কি অন্যের অনুভূতিগুলো একটু বুঝতে পারি কিনা, যখন নিজের খুব খুশির খবর, অতিরিক্ত ভালো ফিল করছি, সেটা জানাচ্ছি, সেটা জানানোতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা একটু সেন্সিটিভ থাকছি কিনা যাদের জীবনে হয়তো একই রকম জিনিস ঘটছে না তাদের ব্যাপারে। তো সেটা নিয়ে আমাদের একটু বোধহয় আলোচনার বিষয়বস্তু মনে করলাম হতে পারে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখছি, সেটা দেখতে দেখতে আমাদের মধ্যে কোনো দুশ্চিন্তা, আমাদের মধ্যে কোনো বিষণ্ণতা বা কোনো হীনমন্যতায় ভোগার পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, ভোগার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা এসছে তাদের সাথে। একজন হচ্ছে ইরশাদ জাহান বিথি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। ইরশাদ অনেক দিন দেশের বাইরে ছিল, কানাডায় প্র্যাকটিস করেছে, আপাতত দেশে আছে এবং এখন ও সাইকোলজিস্ট হিসেবে ওর ডিগ্রি আছে, মানে প্রশিক্ষণ নিয়েছে, এবং ও এখন কাজ করছে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন। সেখানে যারা কষ্টে পড়া মেয়েরা ওরা আসে, ছেলেরাও বোধহয় আসে নাকি, হ্যাঁ, তাদেরকে ও সেবা দিচ্ছে, মানসিক স্বাস্থ্য সেবা দিচ্ছে। আরেকজন হচ্ছে জায়েদ বিন ফরিদ, তোমাকেও স্বাগত জায়েদ। জায়েদ সরাসরি দুজনে আমার স্টুডেন্ট। আসলে জায়েদ আমার স্টুডেন্ট, কিছুদিন আগেই আমার স্টুডেন্ট ছিল, বেশি দিন আগে বের হয়নি। তো যাই হোক, ও একজন সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে কাজ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। তো আমরা দুজনের কথা এখন শুনবো। আমি ফোরামটা ওপেন করে দিচ্ছি, তোমাকে দেখিয়ে দিচ্ছে, তুমি যেহেতু সিনিয়র, তোমাকে দেখিয়ে দিচ্ছে জায়েদ, তুমি আগে শুরু করো। আচ্ছা, তো আজকের টপিকটা যেটা, যে সোশ্যাল মিডিয়াটা আসলে খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। যে আমরা তো প্রতিনিয়ত আসলে, যেমন আমি একটা স্টাডি ঘাটছিলাম আর কি, সেখানে দেখলাম প্রায় 4.9 বিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড সবাই হচ্ছে মিডিয়া ইউজ করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে। হ্যাঁ, তো তার মানে, এবং এভরিডে আমরা প্রায় 2 আওয়ার্স, মানে অ্যাভারেজে আর কি আমরা ওখানে পার করি। হ্যাঁ, তার মানে কি আমরা একটা হিউজ টাইম কিন্তু ওটার মধ্যে দিয়ে থাকি। তো এখানে যেহেতু দেই, এবং যেটা আপনি শুরুতে বললেন যে আমরা আসলে ভালোগুলো কিন্তু দেই, হ্যাঁ, এবং এটাই আসলে ভালোগুলো দেওয়া, কিন্তু এটা দেওয়ার কারণে তো আসলে সত্যি কিছু সমস্যা হচ্ছে। যেমন অনেকের দেখে হচ্ছে কিছু ডিপ্রেশন হচ্ছে, এবং হয়তো আমি আমার ক্লায়েন্টের উদাহরণ দিয়েই বলি। জাস্ট 2 উইকস এগো আমি একটা ক্লায়েন্ট দেখলাম, সেখানে ক্লায়েন্ট মানে আমার কাছে বলছেন যে তার রিসেন্টলি খুব অ্যাঙ্গার ইস্যু হচ্ছে। হ্যাঁ, তো অ্যাঙ্গার ইস্যুটা কেন, সেটা হলো যে তার সাথেই জব করে, মানে তার আগের এক্স মানে কলিগ ছিলেন, সে হচ্ছে রিসেন্টলি খুব ঘুরে বেড়াচ্ছে এবং সে ছবি দিচ্ছে, মানে এটা উনি কোনোভাবেই নিতে পারছেন না। হ্যাঁ, তো আমি বললাম যে প্রবলেমটা কোথায়। প্রথম প্রবলেম হচ্ছে উনি এত শাড়ি কোথা থেকে কিনলো। হ্যাঁ, মানে আচ্ছা, তারপরে হচ্ছে যে ওনার তো এত পয়সা ছিল না, এগুলো কোথা থেকে ম্যানেজ হচ্ছে। দেন হচ্ছে যে উনি এতগুলো মানে জায়গা ঘুরে ফেলছেন, আমার তো যাওয়া হলো না। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিসের মধ্যে আসলে কম্পেয়ার। হ্যাঁ, এবং আমি বললাম যে উনি কি জন্য গেলেন ওখানটায়, বললো যে সেটা সে পুরোপুরি জানে না কি জন্য গিয়েছে,
কিন্তু তার আসলে এটা দেখে ভালো লাগছে না, তো এবং তার অ্যাংজাইটি লেভেলটা হাই। হ্যাঁ, তো ক্লায়েন্টের ওখান থেকে তো আসলে চলে আসে যে আসলে সোশ্যাল মিডিয়ায় আমরা তো সবাই ভালোর জন্যই দিই, আমাদের জিনিসগুলো শেয়ার করি আমরা একটা ভালো মোমেন্ট, কিন্তু এটা আসলে সবাই আমরা ওভাবে পজিটিভলি দেখি না। এবং ইভেন আরেকটা ঘটনা এমন হলো যে ওয়াইফ এসে আমাকে বলছেন যে আমার হাজবেন্ডের সাথে আমার একদম সম্পর্ক ভালো না। তো আমি মানে ওই কথা যখন শুনছি তারপরে একটু বললেন যে কিন্তু জানেন আমি কিন্তু কালকেও পর্যন্ত আমাদের দুজনের এমন ছবি দিলাম, লোকজন দেখে ভাববে আমাদের এত ভালো সম্পর্ক। হ্যাঁ, যে আজকে আমি কথা বলছি ডিভোর্সের কথা, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না। একদম। বিথি, আমরা আবার আসবো এই জায়গাটাতে, একটা আমাদের বিরতি হয়ে যায়, তো তাড়াতাড়ি একটা ফোন নিয়ে আসি, কেমন? তুমি যেখানে ছিলে ওখানে আবার ফেরত আসবো। হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনছি আমরা। আমি গত সপ্তাহে ফোন করেছিলাম, আমি ওই যে লাইন শেষে হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ, তুমি লাইন শেষে শেষের আমার- দিকে কল করেছিলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক আমার ইউ কথা ফর সমাপ্ত হয়নি। কলিং এগেন। হ্যাঁ, বলো। হ্যাঁ ম্যাডাম, আমি বলতে চাচ্ছি যে আমি খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি ম্যাডাম। আমি হুম। কি করবো আসলে আমি কিছুই বুঝতে পারছি না। আমার হাজবেন্ড হুম হঠাৎ করেই সে এরকম বিহেভিয়ার করছে 2-2.5 বছর হলো। তার ভিতরে যে একটা চেঞ্জ, এবং সে শুরু থেকেই আমি এই যে আপনাদের মোটিভেশন সব ভিডিও গুলো দেখি যে একটা নার্সিসিস্ট পার্সন যেটা বলে, তো পুরা দমে তার ভিতরে সেই 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 জিনিসটা তার ভিতরে কোনটা? আছে। সরি, সে যেটা বলবে, নার্সিসিজম? হ্যাঁ হ্যাঁ, সে যেটা বলবে সেটাই করতে হবে, সে যেটা আমাকে ডিসিশন দিবে সেইভাবে আমাকে চলতে হবে। আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা আমি বিয়ের পর থেকে আমি পাইনি তার কাছ থেকে। হুম হুম। কতদিনের বিয়ে তার তোমাদের? তার মতো করে চলার চেষ্টা করি, তাকে খুশি করার জন্যই আমি সব সময় তার মতো করে চলার চেষ্টা করি। কিন্তু ইদানিং দেখছি যে যত তার মতো করে চলার চেষ্টা করছি তার সেটাও পছন্দ হচ্ছে না। সবকিছু ভুল, আমাকে ভুল হচ্ছে সবকিছু। আমি যেন ভুলে ভরা এরকম হয়ে গেছি তার কাছে। কতদিনের ম্যারেজ তোমাদের? আমার 17 বছর রানিং চলছে আর কি। আচ্ছা, এই যে তোমাকে সবসময় ভুল প্রমাণ করতে চাইছে, এটা কি শুরু থেকেই ছিল নাকি এটা রিসেন্ট কোনো phenomenon? আমাকে শুরু থেকে তার তার কথা মতোই চলতে হতো আমাকে। আমি আপনাকে বলেছিলাম যে প্রথম দিকে তার সঙ্গে যখন আমার পছন্দের বিয়ে, আমার পরিবার তো প্রথমে প্রথমে টেস্ট চাইনি ওখানে বিয়ে হোক। তারপরে আমি বুঝিয়ে শুনিয়ে পরিবারের অনুমতিতেই বিয়ে হয় আর কি আমাদের। তো তারপরে সে একটু অল্প বেতনের জব করতো। তারপরে 2-2.5 বছর পরে তার একটা ভালো ভালো জব হয়। আমার বিয়ের পরে 2-2.5 বছর পর তার একটা ভালো জব হয়। তারপর থেকে তার ভেতরে এই চেঞ্জ গুলো আসছে যে আমি যেভাবে বলবো সেটাই শুনতে হবে। তারপরে আমি সবকিছু মেনে নিতে নিতে এখন 2-2.5 বছর ধরে সেটা অতি মাত্রায় সেটা চলে গেছে আর কি। আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করা পছন্দ করে না। যোগাযোগ বলতে আমার যাতায়াত যাওয়া আসা একদম বন্ধ করে দিয়েছে। আমাকে যেতে দেয় না। কতদিন ধরে? 3 বছর। 3 বছর? হ্যাঁ, 3 বছর 3 ধরে বছরের মধ্যে আমি একবার নিয়ে গিয়েছিল। 3 বছরের মধ্যে একদিনের জন্য নিয়ে গিয়েছিল। তুমি কিছু করো? তুমি কোনো না না, আমি কিছু করি না ম্যাডাম। আমি বাসাতেই বাচ্চা কাচ্চাই দেখাশোনা করি, আমি কিছু করি না। তোমার আর পড়াশোনা কতটুকু ছিল বলো তো? আমার হচ্ছে ইন্টার অবধি, উচ্চ মাধ্যমিক অবধি লেখাপড়া করার পরে সে পড়াশোনাটাও আর পছন্দ করেনি। তার ভেতরে ওই যে বিয়ের পর থেকে একটা জেলাস যে আমি বাইরে যাব, একা একা কোথাও যাব, এই জিনিসটা সে পছন্দ করতো না। বা কলেজে যাব বা এগুলা সে একটু একটু সন্দেহপ্রবণ, ডমিনেট করতো তোমার? হ্যাঁ হ্যাঁ, একটু সন্দেহপ্রবণ বিষয়টা ওর ভেতরে সে বিয়ের পর থেকে কাজ করতো আর কি। তোমাদের সম্পর্ক কতদিনের ছিল? আমাদের ফোনে কথা বলে আমাদের এই 6 মাসের মতো ফোনে কথা হয়েছে, তারপরে আমাদের বিয়ে হয়েছে। বিয়েটা তোমাদের তুমি বলে যে পরিবারের খুব ইচ্ছে ছিল না, তাই তো? না না, পরিবারের ইচ্ছে ছিল না। না না না, ফোনে 6 মাস কথা বললে কিন্তু তোমাদের দেখা সাক্ষাৎ হয়নি? দেখা সাক্ষাৎ হয়েছে, একবার দুবার দেখা সাক্ষাৎ হয়েছে।
তো তুমি তখন পরিবারকে রাজি করালে যে তোমার ওকে, তুমি পছন্দ করছো ওকে, সেটা পরিবারকে বললে? হ্যাঁ হ্যাঁ, আমাদের রিলেটিভের মধ্যে ছিল, সে রিলেটিভের মধ্যে, আচ্ছা আচ্ছা, ওকে তাহলে পরিবার আগে থেকে দূর চিনতো? সম্পর্কে রিলেটিভ। আচ্ছা না না, চিনতো না, আচ্ছা আচ্ছা, দূর সম্পর্কে রিলেটিভ। ওকে। তাহলে তুমি বললে যে তুমি না, কনভিন্স। আমার যখন বিয়ে হয় তখন আমি অনেক ছোট, আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যাঁ, আর তোমার হাজবেন্ড? আমি তখন আমার হাজবেন্ড মানে আম, মানে কেবল একটা জবে ঢুকেছে আর কি। মানে তোমাদের বয়সের নতুন নতুন একটা ডিফারেন্সটা জব। কত? বয়সের ডিফারেন্স 8-9 বছর, 9 বছর। আচ্ছা, তো ওর যে একটা ডমিনেটিং নেচার আছে, যে তোমাকে ডমিনেট করে, তুমি ওর মতো করে চলতে হবে, সেটা তুমি বুঝতে পারোনি প্রথম দিকে, তাই তো? না না, প্রথম দিকে তো সে আমাকে মানে সে সব সময় আমাকে এমন মানে গুরুত্ব বলেছে দিয়েছে। যে আমি তোমাকে খুব ভালো রাখবো, খুব মানে সুখে রাখবো, মানে তার তো ওই কথাগুলোর সঙ্গে মানে এখনকার কোনো কথার মিল নেই আর কি। হ্যাঁ, তুমি বললে যে প্রথম 2 বছর পর, 2 বছর ঠিক ছিল, তারপর থেকে ডমিনেট হ্যাঁ করছে, তাই বললে? হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু তুমি বললে তারপর যে থেকে তারপরে প্রথম দিকেও তোমাকে পড়তে দেয়নি তোমাকে, আর মানে তোমার তোমার জীবনে তুমি যে কিছু মানে প্রতিষ্ঠিত হবে সেই জায়গাতে প্রথম থেকেই ওর অনীহা মানে ওর আপত্তি হ্যাঁ ছিল। অনীহা ছিল, হ্যাঁ হ্যাঁ অনীহা ছিল, অনীহা তাহলে তো ছিল। শুরু থেকেই ও তোমাকে একটু মানে হয় না, তোমার ইচ্ছের প্রতিফলনটা ঘটুক সেটা চায়নি। না না না, চাইনি, এটা চাইনি, সে মানে চাইনি। একটা আমরা তার বলি। মতো করেই সে আমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে সব সময়, হ্যাঁ, তার মতো করেই নিয়ন্ত্রণ করতে মানে চেয়েছে। সেই নিয়ন্ত্রণটা প্রথম থেকেই ছিল, তুমি হয়তো পরবর্তীতে হ্যাঁ আরো বেশি তীব্রতা বেড়েছে ওটার, সেরকম কি? হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে বেশি তীব্রতা বেড়েছে, এবং হ্যাঁ। ছেলে মেয়ে হওয়ার পরে আরো বেশি, মানে এটা মাত্রাটা আরো বেশি বেড়ে গেছে আর কি। সেটাই। তুমি কত নাম্বার সন্তান বাবা মার? আমি বাবা মার প্রথম সন্তান। প্রথম সন্তান। আচ্ছা, তো ওরা কি কষ্ট পেয়েছে তুমি যে মানে ওদের অমতে বিয়ে করলে? না, প্রথমে প্রথমে মানে একটু অমত ছিল, পরে আবার আমার হাজবেন্ডের ব্যবহার হুম। সবকিছু দেখে ও মানে তখন আবার খুব, ওকে সবাই খুব অ্যাকসেপ্ট করেছে এবং খুব ভালোবাসে আমার পরিবার ওকে। আচ্ছা, এখনো ভালোবাসে? হ্যাঁ, এখনো ভালোবাসে। আমি তো এত কিছু মানে বুঝতে দিই না ম্যাডাম। তুমি তো কিছু এখন পরিবারের কাছে প্রকাশ লাস্ট করনি? প্রকাশ করেছি, আমার মার কাছে করেছি প্রকাশ, আমার মা এখন জানে, সবকিছু জানে। তো আর কেউ জানে না, মানে তোমার পরিবারে কে কে আছেন? তোমার তোমার কে কে আছেন? আমার আছে, মা বাবা আছে, ভাই আছে। বোন কি তুমি একা? হ্যাঁ, আমি বোন একা। মানে ভাই কি বড় না ছোট? না, ভাই ছোট। আচ্ছা, তুমি বড় সন্তান। হ্যাঁ, আমি বড় সন্তান। আচ্ছা, যখন তুমি মাকে শেয়ার করলে যে তোমাকে ডমিনেট করছে বা তোমার কথার ওর কথা মতো সবকিছু করতে হচ্ছে, মা তখন কি বলেছেন? মা আমাকে বোঝায় সব সময় যে মেয়েদের অনেক কিছু মেনে নিতে হয়, এগুলোই বোঝায়, কিন্তু মা কষ্ট পায়, ভেতরে ভেতরে কষ্ট পায়, হুম। মানে। তুমি তোমার মা বাবার বন্ধুত্বটা বা ওদের ডায়নামিকটা কেমন দেখেছো, ওনাদের জীবনটা কেমন দেখেছো? আমার মা বাবার রিলেশনশিপ ভালো, মানে তাদেরও ঝামেলা হয়, পরেক্ষণে আবার দেখা যাচ্ছে যে আমার বাবা পরেক্ষণে এসে মানে আমার মাকে খুশি করে বা আমার মার সঙ্গে কথা বলে, এরকম দেখেছি, মানে সম্পর্কে ভালো মতো দুটোই দেখেছি আর কি। আচ্ছা, ওকে। এখন তোমার সন্তান কিন্তু কত? আমার হাজবেন্ডের ভেতরে কখনো সরি বা আমার হাজবেন্ডের ভিতরে কখনো ভুল, এই জিনিসটা আমি কখনো দেখিনি। আমার হাজবেন্ড কখনো একটা অন্যায় করেও কখনো আমাকে কোনোদিনও সরি বলেনি। আমাকে ছেলে মেয়ের মানে সঙ্গে হয়তো বা অনেক সময় খারাপ ব্যবহার করে বা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, কখনো সরি জিনিসটা সে কোনোদিনও তার লিস্টে নেই। হুম সে হুম। কখনো মানে রাগ করে এমনও হয় যে মানে এমনও হয়েছে যে মানে অনেক অনেক বেশি কিছু হয়ে গেছে, কিন্তু তারপরে কোনোদিনও সে তার ভুলের কখনো মানে কখনো ক্ষমা ক্ষমা চায়নি চাইনি আর কখনো। কি? হুম। না না না। ওকে। সো এবং সে আমাকে কোথাও কোথাও যেতে দেয় না, কারোর সঙ্গে মিশতে দেয় না, মানে আমার বাসায়, আমি যে বাসায় থাকি কোনো প্রতিবেশীর সঙ্গে মেশা যাবে না। স্কুলের ছেলে মেয়েকে নিয়ে যায়, তাদের কোনো বন্ধুর মার সঙ্গে কখনো মানে কথা বলা যাবে না, মানে সে সব সময় আমাকে একটা মানে দম বন্ধকর পরিবেশে মানে রাখতে চায়। এই যে তুমি ফোন করছো, আমাদের সাথে কথা বলছো, তোমার হাজবেন্ড তো জানেন না সেটা, না?
না না না, জানে না, জানে না। ওকে, তোমার বাবা সে সে আমাকে, আমি তাকে অনেকবার বলেছি, তার ভেতরে আমি অনেক কিছু দেখি যেটা আমার কাছে মনে হয় যে এটা একটা প্রবলেম, এটা স্বাভাবিক এটা না। মানে হুম হ্যাঁ, মানে সে এক কথা বারে বারে বলে। হুম মানে এবং আমার ছেলে 14 বছর বয়স, তাকে কোথাও বের হতে দেয় না, ঘর থেকে বের হতে দেয় না। হুম কোনো বন্ধু নেই, আমার সন্তানদের কোনো বন্ধু নেই, ওদের মেশার মতো কেউ নেই। ঘর থেকে মানে বুঝি যে এখনকার সিচুয়েশন খারাপ, এই জন্যই বের হতে দেয় না। বাবা হিসাবে সন্তানের প্রতি খুব ভালোবাসা, এটা বুঝতে পারি। কিন্তু মানে ওদেরকে নিজে থেকেও যে একটা মানে নিজেও বের করা বা নিজে থেকে একটা বন্ধুর মতো আচরণ করা, এই হুম। জিনিসগুলো সে কখনো করে না সন্তানের সঙ্গে। তোমার সন্তানরা কথা বলতে কজন, চাইলেও দূরে সরিয়ে দেয়। তোমার বাচ্চা কয়জন? আমার একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা বড়? ছেলে বড়, ছেলের 15 বছর পড়েছে আর মেয়ের 10 বছর। ওরা ছেলেকে কিছু বলে তোমাকে যে একদম পরাধীন বানিয়ে রেখেছে, ওকেও যে ছেলে এখন? কষ্ট পায়, ছেলে কষ্ট পায়, মেয়ে কষ্ট পায়, দুজনেই কষ্ট পায়। কিন্তু বাবাকে ভয় পায়, ভীষণ ভয় পায়, কিছু বলতে পারে না। আচ্ছা, ওকে। তুমি আমাদের কাছ থেকে কিছু কি প্রশ্ন করবে, মানে তোমার তোমার আমি প্রশ্নটা? গত দিনেও বলেছিলাম যে আমি আমার সংসারটা, আমি আমার হাজবেন্ড আমার সঙ্গে অনেক অন্যায় করছে। আমি 4 মাস ধরে আমার হাজবেন্ড আমার সঙ্গে ঠিক মতো কথা বলে না। মানে আমাদের পুরোই মানে রিলেশনশিপ পুরোই দূরত্ব আর কি, মানে সব দিক থেকেই দূরত্ব। 4 মাস ধরে সে আমার সঙ্গে ঠিক মতো ভালো ব্যবহার করছে না, এবং আমাকে প্রতিটা কথায় মানে ওই যে খোঁচা দিয়ে দিয়ে কথা বলা আর কি, হুম 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 এবং আমার পরিবারকে ছোট করা। আর খুব খারাপ, মুখের ভাষা খুব খারাপ, হুম। খারাপ করে কথা বলে। সেটাই বলছিলাম, ওগুলো তোমার এবং বাচ্চাদেরও তো ক্ষতি হচ্ছে এটাতে। হ্যাঁ, আমার ছেলে মেয়ে খুব খারাপ পরিবেশে বড় হচ্ছে ওরা, মানে একদমই। ওটা ওটা ওরা দেখে সহ্য করতে পারে না। হুম। এবং আরেকটা বিষয় যে আমাকে মানে সব সময় মানে আমি কার সঙ্গে কথা বলছি, কি করছি, সবকিছু সন্দেহ মানে করছে আর কি, এক কথায়। হ্যাঁ হ্যাঁ সবকিছু। কিন্তু আমার জীবনের মানে প্রথম পুরুষই আমার হাজবেন্ড, এবং আমি আমার হাজবেন্ডকে ছাড়া এত কিছুর পরেও আমি চাই আমার হাজবেন্ডের সঙ্গে প্রপারলি সংসারটা করতে। হুম মানে আমাকে আমার হাজবেন্ডের রিলেটিভরাই বলে যে আমরা হলে পারতাম না। মানে আমার হাজবেন্ডের রিলেটিভরা তো জানে যে হুম। ওর মানে অনেক সময় আমার বাসায় এসে অনেক কিছু দেখেও ফেলে তারা, তার এরকম রুড ব্যবহার আমাকে। সেটাই। তো তারা তোমার বলে আজকে যে তুমি আজকের কেমন করে সহ্য করছো। আজকের প্রশ্নটা একটু করে ফেলো, আমাদের অতিথিরা কিছু প্রশ্ন করতে পারেন, তো তুমি তোমার আজকের হ্যাঁ, প্রশ্নটা করে ফেলো। কি জানতে চাইছো আমি বলো। আমি চাই আমি এই সংসারটা আমার ছেলে মেয়ের জন্য, মানে আমি চাই না কোনো আমার সংসারের না, তোমার মানে চাওয়াগুলো বুঝতে পারছি, সংসারটা তুমি আমাদের কাছে কি প্রশ্ন করবে বলো। মানে আমি চেয়েছি অনেকবার যে আমার হাজবেন্ড যে নার্সিসিস্ট পার্সন, যে সে, এটা আমি বুঝতে পারি যে তার ভিতরে মানে তাকে বোঝানোর কেউ নাই। হ্যাঁ, তো আমি হ্যাঁ, চাই যে সেটা ওকে তো একটু কিছুটা কাউন্সিলিং করতে। আমরা ধরতে পারছি, হ্যাঁ, কিন্তু তুমি আমাদের কাছে প্রশ্নটা কাউন্সিলিং আমাদের। করতে চাই কিন্তু সে করতে চায় না। কাউন্সিলিং বলে কি পাগলেরা কাউন্সিলিং হ্যাঁ, করে, না এই সেই সেটা মানে ঠিক অনেক আছে, কথা বলে। সেটা উনি বলতেই পারেন, কিন্তু তোমার প্রশ্নটা হ্যাঁ, করে ফেলো আমাদেরকে। আমি আমি কিভাবে মানে আমি তাকে নিয়ে ভালো থাকতে চাই, কিভাবে ভালো থাকা যায়, আমি কি করলে আচ্ছা আমি তার মতো হতে পারবো, আচ্ছা। আমি বুঝতে পারছি না আর কি। ওকে, তুমি মানে খুবই এগুলাই, বা আমার লস্ট। সন্তানদের একটা সুস্থ পরিবেশ দিতে চাই, সেটা হুম হুম। কিভাবে পারবো। ওকে, ঠিক আছে। তোমার আসলে খুব মানে খুব খুব বেশি মানে হয় না যে পথহারা পথিকের মতন লাগছে। তুমি একটু অপেক্ষা এবং একটু। আমার মরে যেতেও ইচ্ছা করে ম্যাডাম, মাঝে মাঝে মনে হয় যে আমি আমি মানে নিজের সুইসাইডাল জীবনটাই লাগছে। রাখবো না। কখনো কিন্তু ক্ষতি করেছো, নিজের কোনো ক্ষতি করেছো? না না, ক্ষতি করিনি, আমি করিনি। আমার যখনই আমার এরকম মনে হয় আমার দুটো সন্তানের মুখটাই ভেসে আসে সেটাই। যে ওদের কি হবে। হুম। তুমি একটু লাইনে থাকো কষ্ট করে, ওরা কিছু প্রশ্ন করতে পারে তোমাকে। হ্যাঁ, একটু লাইনে থাকো, তোমাদের প্রশ্ন আছে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের কাছে ফোন করেছেন। আচ্ছা, তো আপনি যেটা বললেন যে আপনার হাজবেন্ড অনেক বাজেভাবে গালিগালাজ করে, উনি কি আপনাকে মারধরও করেন, গায়ে হাত তোলেন? তুলেছে, 1-2 বার তুলেছে আর কি। আচ্ছা, আর এমনিতে আপনার হাজবেন্ডের ফ্যামিলির কেউ নেই, মানে আপনার শাশুড়ি বা তার ভাই বোন এরকম কেউ কি নেই? না না, তারা হাজবেন্ডের মা বাবা কেউ নেই। মানে উনি কি আর এমন কারোর সাথে আছেন যে ফ্রি, বা উনি কথা বলেন, ওনার কোনো ফ্রেন্ড
বা উনার কোনো না, রিলেটিভ? উনি উনি কখনোই কাউকে মানে হচ্ছে সবাইকে উনি সবার সঙ্গে ওনার সম্পর্ক ঠিক আছে, কিন্তু উনি কাউকে ওনার থেকে মানে প্রাধান্য কাউকে দেয় না। উনি ওনার জীবনে উনি সব থেকে ওনার কাছে প্রাধান্য। উনি কাউকে মানে কারোর বুঝটাই বোঝে না আর কি, নিজের বুঝটাই হুম হুম। আসল ওনার কাছে। মানে আমি যেটা জানতে আমি আমি চাচ্ছিলাম। হচ্ছে রিসেন্ট আমি হচ্ছে আমার আমার মানে একটা রিলেটিভের মাধ্যমে আমি বলেছিলাম যে আমার সঙ্গে এরকম অন্যায় হচ্ছে, আমি তাকে একটু বোঝান, মানে এরকম এরকম কেন করছে। তো সে হচ্ছে কিছু বোঝাতে যেয়ে আরো হিতে বিপরীত হয়েছে। সে আমার সঙ্গে 4 মাস ধরে পুরোই মানে একদম মানে বিচ্ছিন্ন অবস্থায় আর কি। আমাদের 4 মাস আমরা একসঙ্গে আছি, কেউ কারোর সাথে কথা বলছি না, মানে এরকম আর কি চলছে আর কি। শুধুমাত্র প্রয়োজনে মানে প্রয়োজনের কথা তোমার যেটুকু প্রশ্ন থাকলে সেটুকু। তাড়াতাড়ি করো, বিরতির সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, আর অসুবিধা প্রশ্ন নেই। আছে? জায়েদের কোনো প্রশ্ন নেই? তোমার প্রশ্ন শেষ না? তোমার আমি প্রশ্ন আরেকটু ছিল? বলতে চাচ্ছিলাম যে মানে জিজ্ঞেস করো। আমি যেটা বলতে চাচ্ছিলাম কি যে উনি তো কাউন্সিলিং ব্যাপারটা একেবারেই পছন্দ করেন না, কিন্তু মানে উনাকে কি আপনি কখনো ফ্রিলি কথা বলে দেখেছেন কিনা যে আপনার প্রবলেম, আপনি যেতে চান, এটাতে উনি রাজি কিনা? উনি না না, আসুক, কিন্তু এটাতেও রাজি না, এটাতেও রাজি না। আর তার মানে বাবা মা মারা গিয়েছে ছোটবেলায়। হ্যাঁ, তার বাবা মারা গিয়েছে তখন মানে ক্লাস 7 7-এ পরে মনে হয়। এই সময় বাবা মারা গিয়েছে, মাও মারা গিয়েছে যখন মানে 17 ছোট বছর ছিল। 15-16 বছর বয়স, তখন মা মারা গিয়েছে। হুম হুম যার কারণে সে একা একা নিজে নিজে সব সিদ্ধান্ত নিয়েছে লাইফে, হুম হুম এবং তার লাইফে যতটুকু সাকসেস সে নিজে নিজে অর্জন করেছে। যার কারণে সে কাউকেই মানে লাইফে মানে প্রাধান্যটা দেয় না আর কি। মানে বুঝতে পেরেছি। নিজেকে নিজেকে সে খুবই মানে নিজের কাছে নিজেকে বড় মনে করে। হুম হুম তুমি কি তবে নার্সিস? তার কাজের জায়গায় সে খুব অনেস্ট। তার কাজে তার তার মানে জবের জায়গায় সে খুব অনেস্টলি জব করে। বাহিরের লোকজনের সাথে খুব ভালো বিহেভিয়ার, সে বাহিরের সবকিছু খুব ভালোভাবে মেনটেন করে। তোমার যে বাহিরের নিডগুলো, জগৎ। তোমার যে কিছু নিড থাকে না মেয়েদের, অনেক কিছু তো নিজের কিছু চাহিদা থাকে, তোমার তোমার যে জিনিসপত্র লাগে সেগুলো কি তোমার হাজবেন্ডই কিনে দেয় নাকি তোমার হাতে কিছু টাকা উনি দেন? না, টাকা ওইভাবে দেয় না, তবে আমি মানে আমার জিনিসপত্র কিনলে যে মানে কিনতে পারি, ওগুলোতে সমস্যা করে না, সমস্যা আচ্ছা। নেই। কিন্তু তারপর আবার এখন আবার হিসাব চাচ্ছি কিছুদিন ধরে, আবার এখন একটু মানে এগুলো নিয়েও আবার মাঝে মাঝে বলে। ওই যে তুমি একজনকে বলেছিলে যে একটু বোঝান, জিজ্ঞেস করেন, তারপর থেকে আবার একটু বেশি নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ, ওটা নিয়ে আরো বেশি ঝামেলা হয়েছে আর কি। মানে আমি কিছু আমার প্রশ্ন করতে চাচ্ছি। হাজবেন্ডের বোনের সঙ্গে শেয়ার করছি, এবং আমার মানে আরেকজন রিলেটিভের সঙ্গেও শেয়ার করছি। তারপর থেকে আরো হ্যাঁ, মানে বিপরীত হ্যাঁ। হয়ে গেছে আর কি, একটা যে আমি প্রশ্ন। সবার কাছে নাকি বলেছি তার বিষয়ে। হ্যাঁ, হ্যাঁ, একটু 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 তোমাকে থামাই, আমাদের বিরতিতে যেতে হবে। একটা প্রশ্ন নিয়ে নিই, হ্যাঁ, প্রশ্ন নিয়ে নাও তুমি একটু। তোমাকে একটা প্রশ্ন করবে, একটু তাড়াতাড়ি করো। আপনি বাসায় সারাদিন একা থাকেন বা আপনার হাজবেন্ড যখন কাজে যান, মানে আপনাদের সারাদিনের ব্যবস্থাটা কি? যেহেতু আপনি বলেছেন যে উনি আপনাকে বাইরে যেতে দেন না, কিভাবে আপনাকে ঘরের মধ্যে রাখেন বা আপনাকে প্রোটেক্ট করে রাখেন? হ্যাঁ, আমার ঘরে হচ্ছে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত আমার ঘর। আচ্ছা। মানে তোমাকে সবসময় লক্ষ্য করা হচ্ছে ক্যামেরা। আর কি। হ্যাঁ হ্যাঁ, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমার রুম। আর আমি শুধু স্কুলে যাই, আমার ছেলেকে স্কুলে দিতে যাই, ছেলেকে আনতে যাই, মেয়েকে স্কুলে দিতে যাই, মেয়েকে আনতে যাই, আচ্ছা, এটাই আমার ঠিক বাইরে আছে। বের হওয়ার সময়। ওকে, অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্টের কথা বলেছো, ভীষণ ভীষণ যন্ত্রণা ভেতরে। আমরা তোমার বিষয়টা নিয়ে তুমি যে 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 জিনিসগুলো আমাদের কাছে অকপটে বললে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যদি সেখান থেকে তুমি কিছু গ্রহণ করতে পারো। আমরা বিরতি থেকে ঘুরে এসে তারপর তোমার বিষয় নিয়ে আলোচনা করব। তুমি আমাদেরকে স্ক্রিনে শোনো। সুপ্রিয় দর্শক, আমরা বিরতিতে চলে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরেই সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে সোশ্যাল মিডিয়া যা দেখছি তাতে করে আমার দুশ্চিন্তা, অবসাদ, হীনমন্যতা এগুলো হচ্ছে কিনা। তো আমরা আলোচনাটা বেশি আগাতে পারিনি। আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিল এবং ওর কথাগুলো শুনতে শুনতে আমাদের বিরতির সময় হয়ে গেছে।
তো আমরা ওর কথাগুলো শোনার চেষ্টা করেছি, মোটামুটি প্রশ্ন করা হয়েছে। আমরা ওর বিষয়টি নিয়ে আলোচনা করতে পারিনি, আমাদের যে অতিথি আছে তারা কোনো আলোচনা করতে পারিনি। আশা করছি তুমি আছো আমাদের সাথে, তুমি আমাদের প্রশ্ন উত্তরগুলো না, আলোচনাটা শুনবে। আমি চলে যাচ্ছি আমার অতিথিদের কাছে। জায়েদ, তুমি যদি ফ্লোর নিতে চাও, আগে কিছু বলতে চাও, তারপরে ওর কাছে আসি। মানে খুবই অসহায় একটা অবস্থা দেখতে পেয়েছি। তো যেটা আসলে রিলেশনশিপটাকে যদি আমরা একটা দাঁড়িপাল্লায় দাঁড় করাই, সো দাঁড়িপাল্লার একদিকে অনেক যুগ হয়ে আছে। তো রিলেশনশিপ আসলে শুরুই হয় দুইটা মানুষের সম্মতিতে। তো সম্মতি যখন থাকবে তখন আসলে জিনিসটা সামনে এগিয়ে যাবে বা জার্নিটা করা পসিবল হবে। তো যে জায়গাটাতে এখন অসুবিধা হচ্ছে যে ওয়াইফ চাচ্ছেন এই রিলেশনশিপে ভালো থাকতে, বাট হাজব্যান্ড ওনাকে ওনার মতো করে রাখতে চাচ্ছেন। তো যেহেতু এখানে একটা দুই যে চাওয়ার মধ্যে যে অমিলটা রয়ে গেছে, সেখানে আসলে একসাথে জার্নিটা করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে ওয়াইফের থেকে একটা খুব সিম্পল নিড উঠে এসছে, ওনার পার্সোনাল সিকিউরিটির একটা কনসার্ন এসছে। মানে সবসময় ওনাকে দেখছে কেউ, ওনার প্রত্যেকটা চালকে নজর দেওয়া হচ্ছে এবং সেটা অনুযায়ী প্রতিক্রিয়া আসতেছে, এবং সেই প্রত্যেকটা প্রতিক্রিয়াই হচ্ছে খুবই নেগেটিভ এবং খুবই ভয়ঙ্কর। যেটা উনি বলছিলেন যে প্রচণ্ড গালিগালাজ এবং টু সাম এক্সটেন্ট এটা হাতাহাতির পর্যায়ে চলে গেছে। তো এরকম সময় একটা মানুষ আসলে তার নিজস্ব যে অধিকারগুলো আছে, একদম সারভাইভ টিকে থাকার যে গ্রাউন্ডটা আছে, সেই গ্রাউন্ডটা ভীষণ নড়বড়ে। তো এই সময়টাতে বিয়েটা ভালো করে চালিয়ে যাবেন নাকি উনি আসলে নিজেকে ভালো রাখবেন, এটা একটা আসলে বিশাল কঠিন প্রশ্ন এখানে এসে দাঁড়াচ্ছে। আরেকটা নিড ফিল করলাম আমি, যে ওনার নিজস্ব যে একটা ধারণা নিজের প্রতি, নিজের সম্পর্কে নিজের যে ধারণা, সেই জায়গাটা একদমই ফাঁকা। উনি একসময় ইন্টার পড়াশোনা করেছেন, এরপর আর কোনো জার্নিতে যেতে পারেননি। উনি ওই জায়গাটাকে অনেক হেল্পলেস, অসহায়, এই জায়গাটা আমার ফিল হয়েছে। তো এখন উনি যে কোয়েশ্চেনটা করতে চেয়েছেন যে বিয়েতে থাকতে চাই, এটা তো আসলে ওনার একার পক্ষে টানা কতটুকু পসিবল, কারণ ওনার নিজের কোনো পাওয়ার এই জায়গাটাতে, রিলেশনশিপটাতে দেখা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে ভীষণ রকমের একটা অসহায় অবস্থা এখানে তৈরি হচ্ছে। সো যতক্ষণ না পর্যন্ত হাজব্যান্ডের উইলিংনেস আসবে, হাজব্যান্ডের ইচ্ছা না আসবে, ততক্ষণ পর্যন্ত তো এখানে কিছু এক্সটার্নাল ফোর্স না আসা পর্যন্ত ঠিক হওয়া পসিবল না। যেহেতু আত্মীয় স্বজন যখনই আসছেন তখন আরও বেশি নির্যাতন বেড়ে যাচ্ছে। তো এই আসলে আমার ওনার নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা কাজ করছে যে উনি আসলে কতটুকু সেফ আছেন ওখানে। তো সেফ থাকার পরে না আমি একটা ভালো থাকবো না খারাপ থাকবো সেটা আসবে। একটা যুদ্ধ বিধ্বস্ত জায়গায় নিজের বেঁচে থাকাটা সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো ওনার তো প্রতিদিনই এরকম একটা আতঙ্কের মধ্যে যায় যে কি হবে না হবে সেই জায়গাটাতে। সো উনি এই বিয়েতে থাকবে সেটা পরে নিজেকে ভালো রাখতে পারবে কিনা, এই কথাটা আসলে নিজেকে জিজ্ঞেস করতে পারেন কিনা। যদি হতে পারে তখন হয়তো নিজের গ্রাউন্ডটা তৈরি হলে তখন এই বিয়ে নিয়ে কি করবেন সেই জায়গাটাতে একটা সিদ্ধান্তের জায়গাটাতে হয়তো উনি চিন্তা করতে পারবেন। চিন্তা করার মতো কোনো সিচুয়েশন নাই, কারণ আতঙ্কে থাকলে মানুষ চিন্তা করতে পারে না, আমাদের লজিক্যাল ব্রেন কাজ করে না। তো উনি যদি একটু সেফ হওয়ার সুযোগ পান, তখন হয়তো আসলে বিয়েটাতে উনি ওনার হাজব্যান্ডের কোন ইচ্ছাটাকে কিভাবে ট্যাকেল করবেন, কিভাবে পরবর্তীতে ওটা বুঝে উনি সিদ্ধান্ত নেবেন, সেই জায়গাটাতে হয়তো কিছু টেকনিক বা উপায় খুঁজে বের করতে পারবেন। খুবই মুশকিল, কারণ দুইটা সন্তানও আছে, যা ওরাও কিন্তু এফেক্টেড হচ্ছে প্রতিনিয়ত। মানে ও তো নিজের কথা শুধু ভাবছে না, ওদের কথাও তো ভাবছে। তো একটা জায়গায় খুবই বললেন যে উনি ওনার হাজব্যান্ডের জিনিসগুলো বাইরে কোথাও বলেন না, উনি হাজব্যান্ডের কথাও ভাবছেন। তো খুবই মানে কঠিন অবস্থা আর কি। এটাকে যিনি আমাকে ট্রমা দিচ্ছেন আমি তার জন্য ভালো অনুভব করছি। তো এই ধরনের সিচুয়েশন মানে ওনার তো অনেক আসলে দয়ার সাগর মনে হচ্ছে। একটু নিজের প্রতি দয়া হওয়াটা এখন খুবই ইম্পর্ট্যান্ট, যে সবার থেকে দয়া ছড়িয়ে নিজেকে দেখতে পারলে হয়তো একটা আলো বের করা যাবে। বাট কোনো অন্ধকারে সব দিক দিকে ঢাকা ছায়া, যে আলোটা ওনার মধ্যে একটু হলেও আছে, সেটাও সন্তান এবং হাজব্যান্ডের সেবা করতে চলে যাচ্ছে। তো ওনার তো জায়গাটা তৈরি হচ্ছে না নিচের। কিন্তু আজকে যে আমাদেরকে কল করলো, মানে এই যে একটা সাহসও করলো, এটা কিন্তু একটা উদ্যোগ।
মানে ও কিন্তু একটা পাবলিক প্ল্যাটফর্মে কল করলো, এটার জন্য কিন্তু অনেক সাহস লাগে। হ্যাঁ। যারাই আমাদেরকে কল করেন আমি সবাইকে বলি যে এটার জন্য যথেষ্ট নিজেকে তৈরি করতে হয়। ইটস এ পাবলিক প্ল্যাটফর্ম। এটা তো করে ফেলেছে, ও এতটুকু সাহস কিন্তু করে ফেলেছে। জি। তাহলে ও যদি মানে এর পরের কোনো ধাপ ও চিন্তা করে যে এরপরে আমি কি করতে পারি, আমি তো অলরেডি প্রকাশ করেছি, এতদিন তো প্রকাশই করেনি কাউকে, তাই না? ও ঘরের বাইরে ওর পরিসীমার বাইরে কিন্তু ও চলে এসে প্রকাশটা করলো। আমার মনে হয় দেয়ালে পিঠ থেকে গেছে বলেই ও যোগাযোগটা করেছে। তো দেয়ালে পিঠ ঠেকলেই কিন্তু আমরা অনেক সময় উত্তর খুঁজে পাই, তাই না? তো উত্তরগুলো ওকে যদি ও উত্তরগুলো কি খুঁজতে পারে কিনা নিজের মধ্যে, সেরকম কিছু কি একটা হচ্ছে উনি কিন্তু আমাদের এই ধরনের শোগুলো রেগুলার দেখছেন, উনি নার্সিসিস্টিক সম্পর্কে জানেন, এখানে ওনাদের কি নেচার এটা জানেন। সো ওই জায়গাটাতে যদি সিকিউরিটিটাকে যদি একটা ফার্স্ট স্টেপ হিসেবে ধরি, তাহলে এই সিকিউরিটিকে এনশিওর করার জন্য উনি কি করতে পারেন, সেই পড়াশোনাও হয়তো নিজে নিজে করতে পারেন একটা জায়গা। আর যদি পসিবল হয়, যদি মনে করেন যে বাসায় থেকে অনলাইনে যদি উনি কোনো এরকম প্রফেশনালের সাথে যোগাযোগ করবেন, যেটা ওনার কিন্তু ও তো মনের কথা। সিসিটিভির আন্ডারে সব সময়। হ্যাঁ, সেটাও তো মানে ওই জায়গাটাও ডেফিনেটলি উনি কোনো না কোনো উপায় বের করবেন, যেভাবে আজকে বের করেছেন ওনার ওই সাহসটা তৈরি হয়েছে আশা করছি, মনে করছি দরজাটা একটু খুলেছে সামান্য, একটু করে। হ্যাঁ, একটু আলো প্রবেশ করেছে। এই আলোটা আরেকটু বাড়ানো যায়, আরেকটু বাড়ানো যায় কিনা। হ্যাঁ, বিথি। আমার কাছে যেটা আপা মনে হচ্ছে যে প্রথমত হাজবেন্ডের অনেক ট্রমা হয়তো আছে। হ্যাঁ, সে যেহেতু খুব কষ্ট করে বড় হয়েছে, তার জীবনের স্টোরিটা হয়তো আসলেই অনেক কঠিন ছিল। হ্যাঁ, এবং উনি ওই জিনিসের ভিতর দিয়ে যেতে যেতে আজকের উনি ওরকম একটা অবস্থানে চলে এসেছেন আর কি। তো এখন কম বেশি সবাই আসলে যদি একটু আমরা ওপেন মাইন্ডেড থাকি, তাহলে আসলে যে কোনো রিলেশনশিপটা সবসময় ভালো হয়। এক্ষেত্রে যেহেতু হাজবেন্ড কোনোভাবেই কোঅপারেট করছে না, এবং আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা বললেন না যে উনি একজন রিলেটিভসকে দিয়ে কথা বলেছে, সেটা আরো কিন্তু খারাপ হলো। বিপরীত হয়েছে। তো এখন যাকে দিয়ে কথা বলালো তার বলার ব্যাপারগুলা কেমন ছিল, হ্যাঁ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। উপস্থাপনটা আমরা অনেক সময় অনেকের হেল্প নেই, কিন্তু যার হেল্প নেই তার কমিউনিকেশন স্টাইলটা কেমন। হ্যাঁ, যদি সে আবার তার সাথে কথা বলতে গিয়ে এমন কিছু বলে ফেলে যার জন্য উনি হয়তো আরো বেশি রেগে যেতে পারেন, হ্যাঁ, তখন সমস্ত রাগ কিন্তু ওয়াইফের উপরে, কারণ উনি 3-4 মাস ধরে কিন্তু কথাও বলছেন না। 6 মাস ধরে। হ্যাঁ, 6 মাস ধরে। সো এইগুলো একটা বিষয় যে তো এখানে একটা হতে পারে কোনো একটা যেটা ভাই বললেন যে তাকে কনফিডেন্ট, মানে তার সেলফ স্টিমটাকে কিন্তু আসলে বাড়াতে হবে, এবং একটা অপশন হিসেবে সে মিডিয়াতে ফোন করে ফেলেছে। হ্যাঁ, তো এরকম ছোট ছোট কয়েকটা জিনিস যদি খোঁজা যায়, যেমন ধরেন হতে পারে যে ছেলের জন্য কারোর সাথে একটু কথা বললো, হ্যাঁ, যে ছেলের কোনো একটা প্রবলেমকে ইস্যুর মধ্যে নিয়ে এসে যে ছেলে যে স্কুলে যায় সেই স্কুলে কোনো কাউন্সিলর আছে কিনা, মানে একটা কিছু দিয়ে ঢুকে সেখানে বাবা মাকে ডাকা হলো, এরকম করে কোনো একটা স্টেপ নেওয়া যায় কিনা। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে কাপল সেশন করতে গেলে যে প্রবলেম যার হয় সে হয়তো রাজি, মানে স্বীকার করেন না বা বলেন না, কিন্তু তার পার্টনার যখন কাছে আসেন তখন কিন্তু আমরা তাকেও আস্তে আস্তে সেশনের মধ্যে নিয়ে আসি। হ্যাঁ, আর এই যে কাউন্সিলিং সম্পর্কে মানুষের যে একটা ভুল ধারণা যে এটা হচ্ছে যে একটা পাগলের চিকিৎসা, হ্যাঁ, এইটাও আসলে আমার মনে হয় কথা বলার মাধ্যমেও যে অনেক কিছুকে আমরা সমাধানের মধ্যে নিয়ে আসতে পারি, এই মেসেজটাও এখানে দেওয়া যেতে পারে। হ্যাঁ, যে সবাই আমরা তো আসলে মেন্টাল হেলথ নিয়ে তো মানে আমরা অনেক বছর ধরে কাজ করছি, তারপরেও এখন এসে আমাদের কিন্তু এই কথাই শুনতে হচ্ছে যে এটা টোটালি হচ্ছে পাগল হলে পরে মানুষ যায়, কিন্তু এটাও তো একটা ভুল ধারণা, এখান থেকেও বের করা দরকার। তো উনি যদি এই চেষ্টাটা করেন যে বাচ্চার ক্ষেত্রে হোক বা উনার নিজেকে, হতে পারে সিসিটিভি লাগানো, কিন্তু উনি একদিন কথা বলুক, কি হতে পারে ওনার হাজবেন্ড 3-4 মাস কথা বলবে না, থেকে তো খারাপ কিছু হবে না, তাই না? বা ধরেন ফ্যামিলি মেম্বারদের সাথে, এখানে আরেকটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে ওনার হাজবেন্ডের নিশ্চয়ই পছন্দের কোনো মানুষ আছেন। হ্যাঁ, যেমন ধরেন হতে পারে তার কোনো ফ্রেন্ড বা তার কোনো ফ্যামিলি কেউ, সেই মানুষগুলোর সাথে একটুখানি লিংক করা, যার পছন্দের মানুষ বলতে তুমি মেন করছো যে যার সঙ্গে সে কমফোর্টেবল, রাইট। হ্যাঁ,
সো ওই মানুষগুলাকে যদি এনে, কিন্তু এরকম না যে কমপ্লেইন করা যে ও আমাদের সাথে এই করছে, ও মানে ব্লেম দিয়ে ব্লেমিং জিনিসটা আসলে আমরা কেউ নিতে পারি না। হ্যাঁ, আর উনি যেহেতু হাজবেন্ড যেহেতু ছোটকাল থেকে একা একা ডিসিশন নিয়ে অভ্যস্ত, উনি কিন্তু কারো কথা হুট করে নিবে না। সো উনার সামনে জিনিসগুলা প্রেজেন্ট করে করে তখন কিন্তু উনাকেই বলতে হবে, হ্যাঁ তাহলে আমরা বিষয়টা নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, সো এরকম করে উনাকে একটু টাফ হবে আপা, এটা তো আসলে এটা খুব ইজি, কঠিন। হ্যাঁ তো ইজি ব্যাপার না। আমরাও যত সহজে বলে ফেলছি, যিনি মানে সিচুয়েশনে থাকেন উনি জানেন যে উনি কিভাবে হ্যান্ডেল করছেন, কিন্তু সব মিলে কিন্তু উনাকে আসলে স্টেপ নিতে হবে। হ্যাঁ, উনি যদি এভাবে চিন্তা করেন যে আমি একটু একটু করে কোনো একটা স্টেপ নেই, হ্যাঁ তাহলে আমার, কারণ 17 বছর ধরে ওনাদের সংসার, হ্যাঁ এবং উনি তার কিন্তু আগে আবার ভালোবাসার ভালো, সম্পর্ক হ্যাঁ ছিল। অ্যাফেয়ারও ছিল তাদের মধ্যে। তো ওই জায়গাটাকে রেসপেক্ট করে, এবং এর মধ্যে উনি হাজবেন্ডকে যদি একটু একটু করে বলতেও থাকেন, হ্যাঁ যে আমাদের বিষয়গুলো আমরা একটু আলোচনা করি, একটু কথা বলি, বা আমি ওই কোশ্চেনগুলো আসলে করা হয়নি যে আপনি যে এত প্রেশার ফিল করছেন, আপনার যে এত কষ্ট হচ্ছে, এটা আপনার হাজবেন্ডকে বলেছেন কিনা, বা বললে পরে উনি উনাকে আপনাদেরকে ফিল করছে কিনা। হাজবেন্ড কিন্তু আবার তাদের খুব টেক কেয়ার করছে। হ্যাঁ, সো এই জায়গাটাও যদি একটু হাজবেন্ডকে বোঝানো যায় যে আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, অনেক সময় থাকে না আপা, আমরা কিন্তু আমাদের কথাগুলো বলি না। হ্যাঁ, যে আমি যে এতটা সাফার করছি আমি বলি না, দেখে অনেকে বুঝতে পারে না যে এখানটায় কতখানি না, ও সাফারিং হয়তো বলার মতো স্পেসই পায় না আর কি। হ্যাঁ, অনেকে husband আছে না, দিচ্ছেও শুনতে না। চায় না, হয়তো তো- শুরু করলাম বলতে থামিয়ে দিল হ্যাঁ, যে না হ্যাঁ। তোমার কথা শুনতে চায় না, তখন হয় কি বলার ইচ্ছেটাও ইচ্ছা, তখন আর হ্যাঁ, থাকে ওটাও না, মরে যায়। স্পেসটা না আর দিলে। উনিও যদি একটু মানে কথা বলতে থাকেন এরকম আমাদের সাথে, হ্যাঁ তাহলে আমার মনে হয় আসলে উনাকেই আগে ইয়ে হয়ে একটা অবস্থানে এসে তারপরে কি করা যাবে ওই স্টেপটার মধ্যে ঢুকতে হবে। মানে এক কথায় তো আসলে এভাবে বলা যায় না আপনি এটা এটা করেন বা এটা করবেন, কারণ উনি ভালো জানেন উনার ফ্যামিলির স্ট্র্যাটেজিটা কি হবে। হ্যাঁ, আমাদের যে স্কোয়ারের যে হেল্পলাইন আছে ওটাতে ফোন করতে পারে আর কি। আমার একটা ফোন নিয়ে আসি। হ্যাঁ, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, পরিষ্কার জি। শুনতে পাচ্ছি। ম্যাডাম জি জি ম্যাডাম বলবো। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, আমি আসলে ম্যাডাম একটু বলি আর কি। আমার আসলে ছোটবেলা থেকে আসলে একটু ট্রমা নিয়ে বড় হয়েছে। ট্রমা মানে যে মানুষজনের কথা আসলে দিতে পারি না। আচ্ছা। তো অনেকে ফ্রেন্ড বুলি টুলি করতো, তো এগুলো নিয়ে হয়তো জবাবও দিতে পারিনি আস্তে আস্তে। তো আমি আসলে অনেক সাইকিয়াট্রিক এবং কাউন্সিলিং এর সেশনও নিয়েছি। নিয়ে প্রচুর ফাইল, প্রচুর আমার একটা মোটা ফাইল। তো তারপর একটা পর্যায়ে আমি বিয়েও করি। যাই হোক, এখন যেটা প্রবলেম হয়ে গেছে আমার স্ট্রেসের আসলে দুটা, একটা আমার অফিস আর একটা আমি এখন নাম প্রকাশ হয়তো করতে পারছি না, না না, বলা তো দরকার এবং নেই। আমার বাসায় ওয়াইফ। তো যার ফলে দেখা যাচ্ছে যে আমার দুই জায়গাতেই স্ট্রেসের, মানে হয়তো আমার এক্সপেকটেশনটা আছে আর অফিসে দেখা যাচ্ছে আমার পিছনে পিছনে কথা বলছে, ডু আই গট প্রমোটেড। আর আচ্ছা। বাসায় দেখা যাচ্ছে ওয়াইফের কাছ থেকে হয়তো ম্যাডাম আমি একটা এক্সপেক্ট করি, সে হয়তো কোনোভাবেই সাংসারিক না। আমার হয়তো কিছু কিছু নিডও আছে ম্যাডাম, হয়তো আপনি কিছু মনে করেন না, স্ট্রেট ফরওয়ার্ডলি বলছি, হয়তো ফিজিক্যাল নিডটা হয়তো বেশি। আচ্ছা। আমি যদি আমার ওয়াইফের কাছে এক্সপেক্ট করি, ও সবসময় হয়তো জিনিসটা রাজি না, হয়তো সে তার একটা ব্যারিয়ার আছে, হয়তো সে পুরোনো জায়গায় তার ঝগড়াটাকে সে অনেক সময় সিভিয়ার আকার ধারণ করেছিল। আমার এখানে মা এবং ভাইও ইনভলভ হয়ে যায়, হাজবেন্ড ওয়াইফে। তো যাই হোক, পর্যায়ে আর কি, মানে আমি টোটালি জিনিসটা আসলে একটু মানে ঝামেলার মধ্যে নিয়ে যাচ্ছি। মানে আচ্ছা, totally একটু একটু যে- ব্যাপারটা আরেকবার শুনবো। কি হয়েছিল, মানে যে যে ইয়েটা ঝামেলাটা কি হয়েছিল, মা মানে মানে ঘটনাটা ওনারা কি ছিল? দেখছেন আমি তো আসলে একটু কথা বলতে পারি না, ওইভাবে কাউন্টার দিতে পারি না অনেক সময়। ওনারা আচ্ছা। কনজুগাল লাইফে, যাই হোক যেটা হয় আর কি, সব বাপ মাই আমরা একসাথে। তো এখন সে আলাদা একটা ফ্যামিলি চাচ্ছে, আলাদা সংসার, আমার সাথেই থাকতে চায়। হুম। বাট আমার এদিকে অফিসেও স্ট্রেস লাগে, অফিসে ঢুকলেও মানে সবাই ভালো চোখে দেখে না, যেহেতু আমি প্রমোশন পেয়েছি, পিছনে পিছনে কথা বলছি, এটা কানেও ও, চলে আচ্ছা। এসছে। আমার আসলে মানুষ, মানে আমার টোটালি হলো ইন লাইফে ম্যাডাম, যদি এখন আমি অ্যানালাইসিস করি, মানুষ নামক জিনিসটার সাথে আমার খুব মিশতে ভয়, বা কখন কি ওরা কথা বলে ফেলবে, হয়তো সিএনজি আলার সাথে লেগে যেতে পারে, পান দোকানদার, পথে ঘাটে চলতে গিয়ে যা যা মানুষ, হুম। আমার সবার সাথেই আসলে মনে হয় যে, কারণ এগুলোর শিকার হয়েছি তো আগে, আচ্ছা। হয়তো ফ্রেন্ডরাও বুলি করেছে। যাই হোক, এখন এটা আসলে আমি অনেক কাউন্সিলর সাইকিয়াট্রিস্টের কাছে গেছি, মানে এখন জিনিসটা হয়েছে যে ওয়েল, ওয়াইফের কাছ থেকেও জানে ওয়াইফ সবকিছু। এখন
তার কাছে আমি কিছু এক্সপেক্ট করি। হয়তো আমি যেটা ধর্মীয় কারণ থেকে দেখেছি যে স্বামী স্ত্রীর সেবা করবে, স্ত্রী স্বামীর সেবা করবে, তো ওই জিনিসটা টোটালি তার কাছ থেকে পাই না। হয়তো অনেক সময় জিজ্ঞেস করেছি যে আসলে সংসারের যে হাল ধরা, আমার মাই হয়তো রান্না করছেন, কাজের বুয়া আছে, তো আচ্ছা। ওয়াইফ বলতে তাহলে আর আমার কাজটা কি রইলো, আমার তো দরকার নেই। সে হয়তো ম্যাক্সিমাম আমি ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, মোবাইল দেখতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাচ্চা টেক কেয়ার করছে সে, হুম এই কাল বিশেষে হয়তো করছে। হুম। মানে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে হয়তো আমি 100% এখানে দোষী, আমি হয়তো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারিনি বলে আজকে আমার বিধায় এত কষ্ট হয়। মানুষজনের কথা সবসময় মাথায় ঘুরে। তারপরে আমার স্লিপ অ্যাপনিয়া হয়েছে, আমি স্লিপ অ্যাপনিয়ার মেশিনও নিচ্ছি, হুম হুম। সাইকিয়াট্রিক ড্রাগ অনেক খেয়েছি, কাউন্সিলিং, কিন্তু একটা সময় দেখলাম যে এগুলোর আবার সাইড এফেক্টও আছে। কিন্তু আমি হয়তো সাইকাট্রিক অনেক সময় ওষুধ অনেক কেন কিছু খেতে হলো? আমার এনজাইটিটা সাংঘাতিক বেশি আর কি, আমার বাবা থেকে এসেছিল তো বাই জেনেটিক্যালি, যেটা মানে ফাইল দেখে আপনারা হয়তো অ্যাংজাইটিটা বুঝছেন যে মানে অ্যাংজাইটিটা জীবনে জি। কি সমস্যা করছিল? অ্যাংজাইটির কারণে কি কাজের কোনো ক্ষতি হচ্ছিল? হ্যাঁ, ক্ষতি হয়ে যায়। আমি হয়তো কাজ করতে বসছি, আমার হয়তো ওয়াইফের কথা মনে হচ্ছে, সে কেন কোঅপারেট করছে না, আমাকে বন্ধুরা আমাকে ছোটবেলায় আমাকে কেন বুলি করলো, হুম হুম। আমাকে এই লোক কেন এটা বললো, এ কেন, আমি নামাজেও কনসেন্ট্রেশন ব্রেক হতেই যাচ্ছে আমার। হ্যাঁ, কিন্তু ওষুধ হ্যাঁ, তো আমার ওষুধ এই তো লিভিং, আমাদের শুধু কেমিক্যাল ইমব্যালেন্সটা ঠিক করে, তাই না? কিন্তু জি। মানে লম্বা সময় ধরে সাইকোথেরাপি, আমি কাউন্সিলিং শব্দটা খুব একটা পছন্দ করি না, সাইকোথেরাপি বলতে ওকে। ভালোবাসি। সেটা কি একটু লম্বা সময় ধরে করা হয়েছে? হ্যাঁ, অনেকজনের কাছেই করেছি, বাট এখানে দেখা যায় মানে যে অনেক ম্যাক্সিমাম জনের কাছে কেন? কাউন্সিলররাই, মানে একজনের কাছে মানে বেশি দিন না থাকার কারণটা কি? মানে মানে উনি দেখা যাচ্ছে যে বায়াসড হয়ে যাচ্ছেন, বায়াসড হয়ে হয়তো ওয়াইফের সাইডে নিয়ে নিচ্ছেন, আমার সাইড থেকে বলা হচ্ছে না আপনি আপনি কেন আপনার মায়ের মতো জিনিসটা চিন্তা করছেন। আমি বললাম যে যেটা ধর্মীয় ভাবে তো চলে এসেছে, অলওয়েজ স্ত্রী সংসারের হালটা নিবেন। মানে তুমি বলছো না, আমরা আপনার যারা মা নিয়েছেন বলে কি, ট্রেনিং, একটু একটু সরি ইন্টারাপ্ট করছি, আমরা যারা জি, ট্রেনিং নিয়ে sure. কাজ করছি আমরা কিন্তু মানে মোটেই বায়াস থেকে খুব দূরে সরে সাধারণত সেশনগুলো করি। তো মানে যারা দিয়েছেন তারা কি মানে ওরকম সার্টিফিকেশন নেওয়া বা তারা কি দীর্ঘদিন ট্রেনিং নিয়ে কাজ করছেন এরকম কি? হ্যাঁ, এখন এখন নাম মেনশন করতে যাচ্ছি না, তিনি না না, শুনবেন নাম আপনার বলার practice দরকার field-এ। নেই। কোনো হ্যাঁ, সংস্থায় জি। কি যাওয়া হয়েছে? হ্যাঁ, সংস্থার মাধ্যমে যাওয়া হয়েছে, ম্যাক্সিমাম সাইকিয়াট্রিস্ট কিছু কিছু সাপোর্ট দিয়েছেন, বাট সাইকাট্রিস্ট না, কিছু কিছু ক্ষেত্রে থেরাপিস্টের দেখা কথা যাচ্ছে, বলছিলাম। হ্যাঁ থেরাপিস্ট বলেছেন আমাকে, যেমন কিছু কিছু সময় একজন থেরাপিস্ট আমার ওয়াইফকে বললেন যে ভাবি আপনাকে তো আগে আসতে হবে। আমার ওয়াইফ দেখা গেল ওইটাকে সে শুনলো না, মানে ওটা কাপল থেরাপি শুনলো সেশন না। ছিল? হ্যাঁ, কাপল থেরাপি সেশন ছিল। তো আমাকেও বললাম যে দেখেন আমার তো সেক্সুয়াল আর দেরি হচ্ছে, বলে এটা রঙের কিছু না, এটা আসতেই পারে, আমার আপনার ওয়াইফকে কোঅপারেট করতে হবে। আমার ওয়াইফ এক কান দিয়ে শুনলেন, আরেক কান দিয়ে বের না করে না, দিলেন, তার কিন্তু হয়তো আমরা মনে তো হচ্ছে না। এরকম হবে টবে এগুলো বলি না সেশনে। আমরা তো বোঝার চেষ্টা করি যে কোথায় আটকে রয়েছে ক্লায়েন্ট, তাই না? আমরা তো বলি না যে আপনি জি এগিয়ে জি আসেন। এটা এটা তো এইভাবে তো কথা বলা হয় না। মানে কোনো সংস্থায় কি যাওয়া হয়েছিল? জি জি, সংস্থা থেকেই কাউন্সিলররা বলেছিলেন। সংস্থাটার নাম কি বলা যায়? ম্যাডাম বাদ দেন, থাকে এটা এখন বলতে গেলে তাদেরই আচ্ছা, একটা, ঠিক আছে। আমরা তো এতটুকু কোনো জেনে রাখেন যে সংস্থা এবং সংস্থার আন্ডারে একজন কাউন্সিলর। না না, সংস্থার তো হতেই পারে, অনেক সংস্থাই তো ঢাকায় আছে। তো সেটা মানে হয় কি, আমরা বলা, আমরা যদি এটা প্রকাশ করি অন্যদের উপকার হয় কিন্তু। হ্যাঁ, যেখানে এটা তো জাজমেন্টাল কথা হয়ে গেল যে কে এগিয়ে আসবে, কে কে এগিয়ে আসবে না, এরকম কথা তো সেশনে সাধারণত বলা হয় না, তাই না? দুজনকে বোঝার চেষ্টা করা হয়। কাপল থেরাপি তো অনেক কমপ্লিকেটেড একটা কাজ, তাই না? কিন্তু স্ত্রী তো গেছেন সেবার জন্য, তাই তো? জি জি সেবা নিতে গেছেন উনি। তো উনি কি বলেন, ওনার জি যে জি, আমি শারীরিক আমার, চাহিদাটাতে উনি যে সাড়া দিতে পারছেন না, উনি কি ওনার হ্যাঁ, কথাটা খুলে বলেছেন যে ওনার কি অসুবিধা হচ্ছে? উনি বলেছিল যে আসলে মনের মিলটা অনেক সময় সে পান না, যেটা তার আচ্ছা সাথে অনেক আচ্ছা। সিভিয়ার পর্যায়ে ঝগড়া হয়ে গেছে, হুম হুম। এগুলো মাঝে মধ্যে তার মাথায়, আমাকেও বলেছে আমার ওয়াইফ যে তোমারও যেমন পূর্ববর্তী মানুষের কথা মাথায় ঘুরপাক খায়, আমারও কিন্তু সেরকম ভাবে ঘুরপাক খায় আর কি। আচ্ছা আচ্ছা। তো এনিওয়ে আর কি, এখন সে হয়তো আমাকে একটা টাইম দিয়েছিল যে হয়তো আমরা উইকলি একদিন পর পর করতে পারি, কিন্তু তার কাছে এটা এখন যখনই আমি তাকে সেটা প্রেস করতে যাচ্ছি সে হয়তো জিনিসটাকে আহ, পারতেছে না। নিতে তাই আমি বললাম পারছে দেখেন না। এটা তো আসলে, এবং সেও খুব বাজেভাবে জিনিসটা বলতেছে যে আমি কি তাইলে ওই ধরনের মেয়ে নাকি। আমি বললাম দেখো, স্বামী স্ত্রী সম্পর্কটা আল্লাহ তাআলা তৈরি করেছেন একটা কাবিনের মাধ্যমে, যাতে করে স্বামী স্ত্রী বা স্বামী একটা ছেলে অন্য ইলিগাল জায়গায় না যায়।
হুম তো এটাকে আনার চেষ্টা করছি যে এটা ইন্টিমেসি করলে তো স্ট্রেস সবই ভালো থাকবে, ফিজিক্যাল সব দিকেই ভালো। হুম। এখন সে আসলে মনে করতেছে যে না, আমার হয়তো জৈবিক চাহিদাই আছে তার প্রতি আর কি। আচ্ছা, So আমি মানে এই টোটাল জিনিস নিয়ে আমার লাইফে মাঝে মাঝে সুইসাইডাল থটও আসতে পারে, যেটা তো করা আসলে ঠিকই না। আমার একটা বাচ্চাও আছে 5 বছরের। So এটা বাচ্চাটার আমি ওর বয়স দিকে 5 তাকিয়েই বছর? আর কি। জি, বাচ্চাটা খুবই 5 ফুটফুটে আমার বছর একটা বয়স? মেয়ে আছে, ফুটফুটে। জি, আমি খুবই করি, বাট মাঝে মধ্যে ম্যাডাম মাঝে মানে নিজের লাইফটাকে নিয়ে খুব তুচ্ছ লাগে যে আমি এত কিছু, আমার ধরেন চাকরি আছে, সবকিছুই আছে, বাট আমি সামা হয়তো হ্যান্ডেল করতে পারছি না। আমি দুনিয়ার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ঘুরপাক খাচ্ছে, নামাজের কনসেন্ট্রেশন ব্রেক, যেখানেই যাচ্ছে একটা বুফাপ হয়ে যাচ্ছে আমার। সেটাই। বিয়েটা কতদিনের? 7 ইয়ার্স। দুজন কি পরিচিত হয়ে বিয়ে নাকি না, মানে এটা অ্যারেঞ্জ ম্যারেজের অ্যারেঞ্জ? মাধ্যমেই এসছে। তার আচ্ছা। ওখানেও অনেক কমপ্লিকেশন ছিল। যাই হোক, প্রথমে আমার মাও রাজি ছিলেন না, উনারাও রাজি ছিলেন না যে ছেলে কি করে, কেমন কি স্যালারি পান। হয়তো ডাইরেক্টলি আমাকে স্যালারির কথা জিজ্ঞেস করেছে ফ্রেন্ডের থ্রু, যে এটাও আমি ভালোভাবে নেইনি। মানে যা হয় শুরুতে আর কি। একটু নেগেটিভিটি হয়েছে আর কি মনে হচ্ছে শুরু থেকেই একটা কেমন দ্বিধাদ্বন্দ্ব, আমার মাও রাজি ছিল না। দেখছিলাম আমার যেহেতু বয়স হয়ে গেছে, বিয়েটা দিতেই হবে, তো একটা পর্যায়ে রাজি হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, ওকে। সো আজকের জন্য আমাদের কাছে একটু প্রশ্নটা করে ফেললে ভালো হয়। এখন ম্যাডাম এই যে আমার দৈনন্দিন জীবনে দুটো স্ট্রেস, আর অফিস, মানুষ নিয়ে যে আমার কমপ্লেইন, আর এই ওয়াইফের যে একটা, এটা নিয়ে আমি এখন কি করবো। এখন মাঝে মধ্যে মনে হয় যে খালি হয়তো এক বিছানায় শুতে পারি, দ্যাটস ইট। সেও তার মতো থাকলো, আমি আমার মতো থাকলাম, এটাই মনে হয়। আমার কারোর কাছ থেকে আর কোনো এক্সপেকটেশন নাই, আল্লাহ চালিয়ে নেবেন। তো না, তাতে এটাই করে তো মাঝে মধ্যে মনটা আরো একটা। বেশি মানে হয় না যে মনের মানে আনন্দটা তো থাকে না, তাই না? এভাবে তো মানে দিনের পর দিন থাকাটা তো খুব কঠিন যে আমরা কোনো কঠিন। আমি তো বোঝানোর চেষ্টাও করেছি তাকে, সে তো আর বুঝতে যাচ্ছে না। সাইকিয়াট্রিক কাউন্সিলর সবই তো নিয়ে গেলাম সবার কাছে, মানে সেও তো যথেষ্ট লেখাপড়া জানা একটা মেয়ে, আমিও মানে এই আর কি একটা খুব টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। বোঝা যাচ্ছে। কোনো কিছুই এখন ভালো লাগে না। আগে সিগারেটও খেতাম না, সিগারেটটা ছেড়েছিলাম, এখন আবার হয়তো সিগারেটটা স্টার্ট করেছি। ওকে, একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিরা হয়তো প্রশ্ন করবে, তোমাদের প্রশ্ন। ডেফিনেটলি, শিওর। আপনার সম্পর্কটা সবসময় কি এরকমই ছিল, না শুরুর দিকে একটু আপনাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হয়েছিল? আন্ডারস্ট্যান্ড ছিল, বিয়ের প্রথম প্রথম তো ছিলই। তারপরে যা আশপাশ থেকে আসলে গার্জেন লেভেল থেকে বিভিন্ন রকম রেইজ হয়, তো তখনই আর কি ইন্টারভেনশনটা হয়ে যাওয়াতেই আমি আসলে যাই হোক, যেটা হয় আর কি, ইন্টারভেনশন হওয়াতে জিনিসটা কঠিন দিকে টার্ন নিয়ে নেয়। এটা কতদিন ধরে এই স্ট্রাগলটা হচ্ছে আপনাদের মধ্যে? এটা বলতে পারেন 7 ইয়ার্সই। একবার ঠিক হয়, আবার ঠিক হচ্ছে, আবার হচ্ছে। আচ্ছা। মানে প্রথম দিকে ছিল না, হয়তো ওটা সিভিয়ার দিকে টার্ন নিয়েছে বছর খানেক, 1.5 বছর এরকম। আপনার জন্য এই মোমেন্টে আসলে ওই সোশ্যাল যে একটা অ্যাংজাইটি হচ্ছে, এটা ডিল করা বেশি ইম্পর্টেন্ট, না আপনার ফ্যামিলির এই ক্রাইসিসটা ডিল করা বেশি ইম্পর্টেন্ট? ফ্যামিলিটাও দুটোই প্রায়োরিটি দিচ্ছি, বাট আমার আমার মনে হচ্ছে দুটোই, যেহেতু চাকরির ক্ষেত্রে ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইফ, দুটোই প্রায়োরিটি দিচ্ছি। মানে কি আপনি যে কোনো একটা চুজ করতে বলছেন? মানে দুটো একসাথে আসলে ডিল করতে গেলে দুইটার একটাও ধরা হবে কিনা সেটা একটা প্রশ্ন, আর একটা হচ্ছে এই মোমেন্টে। কনজুগাল লাইফটাই। আচ্ছা। আচ্ছা, আমার আপনার কাছে কিছু প্রশ্ন, সেটা হচ্ছে যে জি। আপনি তো বললেন যে আপনি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছেন, কাউন্সিলিং করেছেন, তো সাইকোথেরাপি যেটা, সেটা আপনি কতদিন মানে কতবার সিটিং করেছেন বলতে পারেন? শুধু সাইকোথেরাপি? হ্যাঁ ম্যাডাম, সাইকোথেরাপি মানে আমি তো অতটা এক্সপার্ট না, আপনার মনে হয় কাউন্সিলরের কাছে কয়বার গিয়েছি এটা বলতে হ্যাঁ চান? হ্যাঁ, আচ্ছা, কাউন্সিলরের কাছে 1 ঘন্টা। বেশ অনেকবার, এটা 10-15টা সেশন তো হবেই। আমি স্টার্টেড 2013 থেকে। হ্যাঁ, আচ্ছা, প্রথম তো সাইকিয়াট্রিস্ট দেখে 2011-তে। এই তো না মানে ধরেন 13 আপনি সাল থেকে নিচ্ছি। কাউন্সিলিং এ গেলেন, আপনি হচ্ছে 10-12 বার ধরে নিলাম, তো আপনি হ্যাঁ, 10 থেকে 15 বার হবে তো টোটাল। এরকম কি ছিল 10 যে থেকে 15 বার। আপনাকে ইন্ডিভিজুয়ালি দেখা হচ্ছিল নাকি দুজনকে একসাথে বসা হচ্ছিল, কোনটা?
প্রথম দিকে ইন্ডিভিজুয়ালি ছিল, পরের দিকে ওয়াইফ এসেছিল। আচ্ছা, তো সেখান থেকে কি কোনো ধরনের মানে আপনার কোনো উপকার হয়নি? 10-12টা সেশন করেছেন, কিছুই কি হয়নি? ম্যাডাম হয়েছিল, যখন সেশনটা নেই, ওষুধ নেই, ভালো থাকে, আবার হঠাৎ করে বেড়ে প্রেসারে যায়। পড়ে গেলে আর ওগুলা তখন হারিয়ে যায়, বেড়ে যায় আর কি। তো মানে সেখানে আমি জি জি সেখানে কাউন্সিলর বলেনি যে কি করলে আপনি জিনিসটাকে আপনি ইয়ে করবেন, মানে আপনার যেই কারণে আপনার সমস্যাগুলো তৈরি হয়, মানে আমরা যখন কাজ করি বেসিক্যালি যেটা হয়, আমরা বিষয়টাকে যখন উপস্থাপন মানে দেখি এবং প্রবলেমটা নিয়ে যখন কাজ করি এবং ওইটার জন্য এটা কি কি কারণে বাড়ে, হ্যাঁ, এবং কোন কোন জায়গাগুলোতে আমাদের মানে ওখানে আমাদের একটু নিজেদেরকে একটু কিছু জায়গায় স্টেপ নিতে হবে, কিছু জায়গায় আমরা কি করলে ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবো, মানে যেটা আমরা বলি মেইনটেনিং ফ্যাক্টরগুলোকে নিয়ে যে আমরা যে করি, তো সেই জায়গাগুলা কি করলে কমবে সেটা কি বলে দেয়নি কাউন্সিলর? এখন তো বলে যে কিছুটা আপনি এখান থেকে সরে আসবেন, ডিপ ব্রিদিং। আমাকে কিছু হিচেরও প্রবলেম হয়ে যায়, আমি আসলে একটু ভুলেও যাই। এক্সারসাইজ গুলো করতে বলেছিল, হাঁটাহাঁটি আর ডিপ ব্রিদিং এক্সারসাইজ, কিন্তু দেখা অনেক যাচ্ছে আগে ওগুলা করেছো। কিছুটা হলেও। বাট লাস্ট কবে ওই- করেছেন সেশন? লাস্ট তো করলাম গত, আজকে কি বার, শুক্রবার, লাস্ট স্যাটারডেতেই ম্যাডাম, না 1 জুলাইতেই নিলাম। আচ্ছা, কাপল ছিল মনে হয়। ওটা মনে হয়। আর আপনার ওয়াইফ কি না, কি সিঙ্গেল ছিল, সিঙ্গেল। আপনার ওয়াইফ কি আলাদা করে কারোর সাথে বসেছিল নাকি না? উনি আলাদা করে, হ্যাঁ, এক দুইবার বসেছিল আর কি। জি, মানে একই কাউন্সিলরের কাছে নাকি আলাদা কারোর সাথে? না, তখন আমি যার কাছে নিচ্ছিলাম ওনার কাছেই বসেছিল আর কি। আচ্ছা, আর আপনি বললেন যে আপনার অফিস নিয়ে আপনার যে স্ট্রেসটা হয়, আপনার প্রমোশন হয়েছে, হ্যাঁ, তাই তো হ্যাঁ, বললেন না? হ্যাঁ, তো আপনার তো প্রমোশন হ্যাঁ। হয়েছে, এখন ধরেন লোকজন কি ধরনের কথা বলে যেটা শুনলে আপনার খারাপ লাগে? ওই যে বলে ওনার তো মামা চাচার জোর আছে, বোর্ডের লোক ধরে হয়ে গেছে আর কি। এই আচ্ছা, তো সারাদিন মোবাইলেই বসে থাকে। আমি এটা শুনেছি আরেকজনের কাছ থেকে, হয়তো তারও বলা উচিত। এগুলো শুনলে ম্যাডাম বলেন কার না রাগ হয়, বলেন সে কি আর ওর সাথে পাশে বসে কাজ করতে পারবে? এবং আমি 100% কনফার্ম বিলিভ যে সে বলেছে এটা। আচ্ছা, তো আপনার কি এরকম যে যে যেটা বললো সেটাকে খুব বেশি প্রায়োরিটি দেন? খুবই, জি, এক্স্যাক্টলি, জি, আচ্ছা, আর এরকম কি হয় তখন নিজের কনফিডেন্স লেভেলটা কমে যায়? এক্স্যাক্টলি, এমনিও কমে যায়, ভয় টয়ে কাজ করতে থাকে, কি কাজ করতেছি এলোপাতাড়ি লেগে যায়, এলোমেলো লেগে যায়। ওকে, আপনার সাইকিয়াট্রিস্টের ডায়াগনোসিসটা কি ছিল মনে বলতে পারবেন বা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওয়ার্ড গুলা জানি না। আপনারা জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, মিক্সড পার্সোনালিটি, কেউ কেউ বাইপোলারও বলছে, তারপরে সিভিয়ার থট, ওসিডি কি বলেছিল? ডিসঅর্ডারটাই ছিল। ওসিডি বা এরকম কিছু বলেছে? হ্যাঁ, ওসিডিও বলেছে। সরি, ওয়ার্ডটা মিস করে গেছি, ওসিডিও বলেছে। যদি আমি সেভারেল টাইমস হাত ধুই না, বাট অনেকগুলো ইস্যুজে ওসিডি যে রিকারেন্ট বলেছে থটগুলো আর কি। আসে ওনার। আচ্ছা, হ্যাঁ, শুধু recurrent হাত thought-টা ধোয়া আসে। কিন্তু ওসিডি না, মানে ওটা আচ্ছা, আচ্ছা, sorry, ওয়ান অফ দ্য সিমটমস হতে পারে, কিন্তু অনেক Exactly, ওসিডি exactly. থাকলে আমরা একই চিন্তা বারবার করি। ওসিডি থাকলে আমরা কেউ খুব বেশি গুছিয়ে রাখার চেষ্টা করি। ওসিডি থাকলে আমাদের মনে হয় যেন মানে জি, জি। আমার ঠিক মতো কাজটা হয়নি, আমি ওটা বারবার করতে চেষ্টা করি, চুলাটা বন্ধ করিনি, ঘরটা বন্ধ করিনি, হ্যাঁ, এই হ্যাঁ, চিন্তাগুলো হ্যাঁ, আসতে right, right, থাকে। right. হ্যাঁ, মানে খুব পারফেকশনিজম। ওসিডি এক কথায় বলতে গেলে শুধু ধোয়া না, ওসিডি যেটা ও, আচ্ছা, ব্যাপার আচ্ছা। থাকে যে পারফেকশনিজম, মানে কোনো জিনিস পারফেক্ট না হলে আমার ভেতরে খুঁতখুঁতানি চলতে থাকে আর কি। হ্যাঁ, তো অনেক অনেক ধরনের সিমটম, মানে এই সিমটমগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তো আমাদের ধারণা ওসিডি Exactly. মানেই হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা কিন্তু ভুল ধারণা। এবং আমরা বাংলা করেছি সূচিবায়ু, যে বাংলাটা ভুল বাংলা। সূচিবায়ু বাংলা হয় না। হ্যাঁ, সূচিবায়ু জি, জি। বললেই মানুষ মনে করে যে খালি পরিষ্কার করছে, কিন্তু জি। যে মনে করছে তার চুলা বন্ধ হয়নি, যে মনে করছে তার তালাটা লাগানো হয়নি, যে দেখছে পাপোশটা উল্টো হয়ে আছে, সেটাকে ঠিক করতে হবে। জি, জি। বইটা আমি শেলফের যেখান থেকে বের করেছিলাম সেখানে না রাখলে আমার অস্বস্তি হচ্ছে, Exactly, এগুলো আরেকজন আছে আমার, করেছে, জি, জি, এটা জি। আছে না? Exactly, হ্যাঁ এগুলো আছে, জি। হ্যাঁ হ্যাঁ, সেই আমি জন্য অগোছালো দেখতে পারি না, আমার হ্যাঁ, ওয়াইফ হ্যাঁ। একটু অগোছালো, ভালোই অগোছালো, কিন্তু আমার এই দেখা যাচ্ছে বাসায় এসে এগুলো ক্লিন করতে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, অগোছালো হ্যাঁ। এলোমেলো হয়ে থাকে। সে এলোমেলো মানে sorry to দেখলেই say, মেজাজটা ma'am, খারাপ আমার- হয়ে যায়। হ্যাঁ, হুম। এই তো খারাপ হয়ে এই যায়। ধরনের ইস্যু থাকলে না, তখন পার্টনারের সাথেও অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হয় আর কি। হ্যাঁ,
তো জি, সেই জি। কারণে আসলে সাইকোথেরাপিটাও বা কাউন্সিলিং বললেও ঠিক আছে, আমি তো সাইকোথেরাপি বলতে ভালোবাসি, সেই ওসিডির কিছু সাইকোথেরাপিটা ওই 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 অ্যাঙ্গেলে সাইকোথেরাপিটা করা দরকার আর কি। হ্যাঁ, তাহলে জি, জি। ওসিডি যদি থেকেই থাকে তাহলে সেই সেই জায়গাটাতে অনেকটা নিরাময় হয় আর কি, আমরা চিন্তাগুলোকে আমরা তখন ভিন্নভাবে করতে করতে সমর্থ হই আর কি। ঠিক আছে, তো একটু চিকিৎসাটা বোধহয় জি, জি। নেওয়া দরকার, আমরা আলোচনা করছি। আর অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট হচ্ছে থ্যাংক বোঝা ইউ ম্যাম, যাচ্ছে। আপনাদের প্রেশাস টাইম আমাদের দেওয়ার অনেক জন্য। অনেক জি, আমাদের শুভকামনা জানাচ্ছি, অনেক মানে দোয়া করছি এক কথায় বলতে গেলে, যাতে করে জি, ভালো থাকা সম্ভব হয়। জি, অনেক জি, অনেক জি। শুভকামনা আমাদের সবার পক্ষ থেকে। আমার কাছে যেটা মনে হচ্ছে কি যে উনি যার কাছে সেশন নিয়েছিলেন আর কি, হ্যাঁ, তো হয়তো উনি সর্বোচ্চ করেছেন অবশ্যই, কিন্তু তারপরও সাইকোথেরাপি মানে এটা তো আসলে ওনার কেসটা মানে এত হালকা করে আসলে দেখলে হবে না, মানে হ্যান্ডেলিং এর ব্যাপারগুলো একটু ডিফারেন্ট, কারণ ওনার এত স্ট্রেস থাকার কথা না, হ্যাঁ, এবং ওই যে যেটা যে ওনার কনফিডেন্স লেভেলই কিন্তু তৈরি হয়নি, 10-12টা সেশন হয়ে গেছে, হ্যাঁ, বা হয়তো আরও বেশিও সেশন করেছেন, কিন্তু এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যিনি করেছেন সেখানে প্রপারলি, কারণ ওনার শুরুর দিকে ডায়লগগুলো যেরকম ছিল আমরা কিন্তু 10-12 কিন্তু অনেক সেশন না আসলে। না, হ্যাঁ, তার থেকেও বেশি হয়। তারপর ধরেন মানে কিছু জায়গায় কিন্তু আরেকটু রিলিফ হলে হতো, উনি যেভাবে বলছেন যে ওটা হয়নি আর কি, হ্যাঁ। আর হচ্ছে যে আম, ওই থেরাপির জায়গাটা আসলে আমার মনে হয় যিনি করছেন উনার ওই জায়গাটা একটু চেঞ্জ করা দরকার, মানে উনি যেই মেথডে কাজ করছেন বা উনি যেই আমরা যেই ওই দিকে technique- না যাই, আমরা দর্শকের কথা তো থাকি। ওইটা একটা বিষয়। উনারটা হচ্ছে যে উনি এই যে বললেন না যে যে কোনো কথাকে উনি মানে ইয়ে করেন, প্রায়োরিটির মধ্যে নিয়ে আসেন, হ্যাঁ। এখন আপনার যখন প্রমোশন হবে অনেক কথা অনেকে বলবে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু আমাকে ইগনোর করা শিখতে হবে, হ্যাঁ, যে আমি কোন জায়গাটা ধরবো, কারণ আমি যখন একটু বস হয়ে যাব তখন অনেকে তো অনেক কিছু বলেই যাবে, হ্যাঁ। সো ওনাদের কথাটাকে, আর ওই যে বললেন যে ছোটকাল থেকে বুলিং এরও শিকার হচ্ছিলেন, হ্যাঁ, তো আমার মনে হয় কি ওই চাইল্ডহুডের কিছু জিনিস ওনার সেটা থেকে বের হয়ে আসতে পারেননি উনি এখনো, হ্যাঁ, ওইটাই হচ্ছে এখন এসেও যখন কেউ কিছু বলছে ওই ব্যাক করছেন কিন্তু ওই জায়গাতে, হ্যাঁ, যে মানে ওই জায়গাটা একটা স্ট্রংনেস আসলে ওনার দরকার, সেলফ কনফিডেন্সের ওই জায়গাটায় ওইখানের একটা ট্রমা আছে, বা ওইখানে যে উনি বুলিং এর শিকার হয়েছিলেন সেই জায়গাটা নিয়ে একটু কাজ করা দরকার, হ্যাঁ। তো ওইটা যদি আমরা একটু করে দিতে পারি তাহলে ওনার অফিসের জায়গাটা একরকম হবে। দেন ওয়াইফের বিষয়ে যেটা হচ্ছে যে রিলেশনশিপটা নিয়ে কিন্তু একটু আলাদাভাবে কাজ করা লাগে, এবং সেটা বেশ ট্রিকি কাজ। হ্যাঁ, ট্রিকি, এবং এটা একটু এক্সপেরিয়েন্স লোক দিয়ে করলেই মনে হয় ভালো, এটা সবার আসলে হবে না। আর একটা হচ্ছে যে ওয়াইফের মধ্যেও কিছু ইন্টারেস্ট গ্রো করানোর কিছু টেকনিক আছে কিন্তু, হ্যাঁ, যে সে কি করলে এবং ওয়াইফ সম্ভবত মানে ওনাকে হেল্পও করতে চান, তা নাহলে তো উনি সেশনগুলোতে আসতেনও না। সো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে ওয়াইফের ওই টেকনিকগুলোও শেখানো দরকার, হ্যাঁ। এবং সেক্সুয়াল রিলেশনশিপটা তো আসলে লাইফে অনেক ইম্পর্টেন্ট, ম্যারিড লাইফে, হ্যাঁ। এই জায়গাটা নিয়ে যিনি কাপল সেশন করছেন বা রিলেশনশিপ নিয়ে কাজ করছেন তাকে আরেকটু ফোকাস করে ওনাদের দুজনের কোন জায়গাটায় নিডটা হচ্ছে, কোন জায়গাটায় প্রবলেমটা হচ্ছে, ওই জায়গাটা কাজ করতে হবে, এইটাই। মানে একটু ডিটেইলে হ্যাঁ। মানে একটু আরেকটু খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা করা আর কি। আমার যে জায়গাটা মনে হচ্ছে উনি, আমি তো জিজ্ঞেস করলাম যে উনি কোন বিষয়টাকে প্রায়োরিটাইজ করতে চান। উনি যদিও ম্যারেজটাকে নিয়ে আসছেন, বাট ম্যারেজটা একটা রিলেশনশিপ তখনই হয় যখন রিলেশনশিপের আসলে মিনিংটা এইভাবে দ্বারা আমি ফিল করি যে আই ওয়ান্ট টু রিলেট মাইসেলফ, আমার নিজেকে রিলেট করছি। তো আমার নিজের ভিতরে যদি এই পারফেকশনিস্ট একটা টেন্ডেন্সি আছে, একদম পারফেক্টলি কুটিয়ে সব কিছু করার টেন্ডেন্সি আছে, তখন কিন্তু ওটা রিলেট করা যাচ্ছে না অন্য মানুষের সাথে বা ওনার পার্টনারের সাথে, তখন একটা এখানে ডিসক্রিপেন্সি তৈরি হচ্ছে। সো ওই পার্টনারের সাথে ঠিক হওয়ার আগে আসলে নিজের ভিতরে সেটেলমেন্টটা হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ওটা যদি না হয় আসলে পার্টনারের সাথে সেটেলমেন্টটা হবে না। এটা একটা পয়েন্ট। আরেকটা জায়গায় মনে হচ্ছে যে উনি অনেক হার্ট হয়েছেন, কষ্টে আছেন যে ওনার পার্টনার ওনার কথা শুনছেন না, বা ওনার অফিসের মানুষজন ওনাকে করছে না, একটা কোথাও যেন না একটা অ্যাকসেপ্টেন্সের ঘাটতি ওনার নিজের সাথে নিজের এবং সারাউন্ডিংসের সাথে ওনার নিজের একটা খুবই দেখতে পাওয়া যাচ্ছে। তো ওই অ্যাকসেপ্টেন্সের ঘাটতি যখনই থাকবে তখন আসলে বিশেষ করে নিটে এরকম যে অ্যাকসেপ্টেন্স ফ্রম এ ডিপেন্ডেবল কন্ট্রোলিং পারসন, যে উনি যাকে ভ্যালু করেন ওইরকম মানুষ অ্যাকসেপ্ট করবে। তো সেই জায়গায় ওনার ওয়াইফকে হয়তো
অনেক ওই জায়গায় রেখেছেন বা অফিসের ওই মানুষগুলোকে ওই জায়গায় রেখেছেন, বাট ওনাদের কাছে উনি যেরকম মানুষ সেরকম অ্যাকসেপ্টেড কোনো জায়গায় হচ্ছেন না। এটা অনেক বড় একটা ইস্যু। যখন অ্যাকসেপ্টেডই না হবে তখন আসলে আমি যে অন্য কারোর সাথে রিলেশনশিপ ঠিক করবো সেই জায়গাটা হয় না। বিশেষ করে ওসিডি যাদের আছে, ডেভেলপ হয়েছে, সো ওনাদের সোশ্যাল জায়গাটাতে খুবই ডিস্টারবেন্স হয়, যেহেতু ওনার একটা ট্রমা বা বুলিংয়ের হিস্ট্রি আছে। সো এই পোর্শনের যে আউটকামগুলো এখন উনি ক্যারি করছেন, নট যে ওই ট্রমাগুলো আছে, ট্রমার কিছু আউটকাম উনি এখনও প্র্যাকটিস করছেন, যে ট্রমা থেকে বাঁচার জন্য যে টেকনিকগুলো ইউজ হয়েছিল, উনি কুপিং মেকানিজম ইউজ হয়েছে, সেগুলো হয়তো এখনও প্র্যাকটিস করেন। এই যে গুছিয়ে রাখা, হয়তো গোছানোর জন্য না গোছানোর জন্য আগে বুলিট হয়েছেন। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি উনি না বুঝেন তখন কিন্তু রিলেশনশিপের যে যোগাযোগটা বা ওই সম্পর্কটা ওটা তো অনেক স্ট্রাগল হবে। যেহেতু কষ্ট আছে, কষ্টটাকে যে ওখান থেকে উইথড্র করছে, যে আমি হয়তো একা একা থাকবো বিছানায়, ওনার মতো ও থাকবে, আমার মতো আমি থাকবো। সো আমার মনে হয় যে উনি যেটা আসলে এখন দেখছেন যে কনজুগাল লাইফটা ঠিক করা যাবে, আরেকটা বেশি ওসিডি থাকলে ওই অবসেশনটা থাকে, ওটাই একমাত্র সলিউশন হিসেবে দেখেন। টানেল ভিশন। হ্যাঁ, যে ওই যে সেক্সুয়াল রিলেশনশিপ ওই একটা মানুষের সাথেই সব হিসাব করতে হবে। সো এই জিনিসগুলো আসলে ওনার পার্সোনালিটির কারণে হচ্ছে, নট যে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো যতটুকু আছে তার চেয়ে বেশি। সো আমার মনে হয় যে আগে একটু পার্সোনাল জায়গাটাকে একটু বোঝা দরকার, ওনার অ্যাকসেপ্টেন্সের যে ঘাটতিটা আছে সেটা আগে বোঝা দরকার। তারপর ওই যে লাভ এক্সপ্রেশনের জায়গাটা হয়তো আস্তে আস্তে সেটেল হবে যদি উনি নিজেকে একটু অ্যাকসেপ্ট করতে পারেন নিজের মতো করে। মানে যেটা তোমার কথা থেকে উঠে এলো, যেটা হচ্ছে যে কাপল থেরাপিটা আর একটু আমরা যদি এখন আলাদা আলাদা করে রাখি, মানে যিনি আমাদের ফোন করেছেন তার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমরা বলছি যে সে যদি নিজের ভেতরের যে দ্বন্দ্বটা, মানে যে আমাদের দু রকম সম্পর্ক, একটা হচ্ছে আমার সাথে আমার সম্পর্ক, আর একটা হচ্ছে আমার সাথে বাইরের মানুষের সম্পর্ক, ইন্টার এবং ইন্ট্রাপার্সোনাল। আমার মনে হয় যে ইন্ট্রাতে বোধহয় আটকে রয়েছে। নিজের সাথে নিজের সম্পর্কের জায়গাটাও যদি আগে ফোকাস করা হয়, পরে ইন্টারপার্সোনাল হলো। আগে আমার নিজের সাথে আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি কিনা, আমার নিজেকে কেমন লাগে, আমি কি নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে, একজন সৎ মানুষ হিসেবে, ডেফিনেটলি সবগুলো গুণই তার আছে। কাজে আমি যদি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি এবং সেই নিজের সাথে সম্পর্কটা আরো উন্নয়ন করে, তখন আমরা কিন্তু অন্যের সাথে সম্পর্কটা আরো ভালো করতে পারবো। তো কাজে থেরাপিটা যদি প্রথমে সেলফ ফোকাসড হয়, তারপরে যদি আদার ফোকাসড হয়, তাহলে হয়তো থেরাপিটা আরেকটু ফলপ্রসূ হতে পারে আর কি, আমার যেটা মনে হচ্ছে। সো তোমার যদি আমার আরেকটু মনে হচ্ছিল যে ওনার ল্যাক অফ অ্যাসারশনও মনে হয় আছে। ল্যাক অফ অ্যাসারশন, অ্যাসার্টিভনেস এর একটা, হ্যাঁ, মানে নিজের চাহিদাটা একটু জোর দিয়ে বলা বা যেটা ওটা আসবে যখন তার মধ্যে কনফিডেন্সটা আসবে। অ্যাসার্টিভনেস কিন্তু চট করে আসবে না। হ্যাঁ, আসে না। না, বলছি যে যে ভাই যেটা বললেন না, যে ওই যে নিজের ভিতরের, এখন হতে পারে এমন যে সেক্সুয়াল লাইফের বিষয়টা এমন হতে পারে ওনার মধ্যে হয়তো কিছু এরকম স্টেপ হতে হবে, এরকম ভাবে আগাতে হবে, তখন হয়তো ওয়াইফ আর পার্টিসিপেট করেন না। এই যে কারণ ওই ছকের মধ্যে ওয়াইফ হয়তো ঢুকতে চাচ্ছে না। এখন এখানে তো উনাকেও ছাড় দিতে হবে, যে উনার এই জায়গাটার থেকে উনাকে বের হয়ে আসতে হবে, যে আমি এরকম হলেই যে এরকম হবে। কারণ ওই যে বলে না যে মানে পৃথিবীর একটা অসম্ভব কাজ হচ্ছে দুইটা মানুষ একসাথে থাকা। হ্যাঁ, কারণ আমরা দুজন দুটো পরিবেশ থেকে আসি, একভাবে তো আর আমরা কেউ বড় হই না। দুই জেন্ডারের দুটো মানুষ। হ্যাঁ, সো একসাথে থাকতে গেলে কিন্তু আপনাকে অনেক কিছুতে ছাড় দিতে হবে। আমি যদি আমার জায়গাটাতে মানে ভিতর থেকে, আমি উপরে হয়তো বলছি না, কিন্তু আমি ভিতর ওই জায়গাটায় স্টিক হয়ে আছি যে আমার এই প্যাটার্নটাই লাগবে, এইটাই লাগবে, তখন কিন্তু এটা আর হবে না। হ্যাঁ, সো ওই জায়গাটায় নিজের সাথে আসলে কাজ করা লাগবে, যে আমি কোন জায়গাটাতে, আপনি আপা বললেন না যে ইন্ট্রাতে, ওই জায়গাটা আসলে ওনার ফোকাস করা লাগবে। মানে ইন্ট্রাসাইকিক প্রসেসটা যদি কিছুটা রিপেয়ার্ড হয়, তখন কিন্তু ইন্টারটা অটোমেটিক্যালি কিন্তু ভালো হয়। মানে আমি আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আমার প্রতি ওই যে অফিসে আমাকে বুলি করছে ওরা, আমার প্রমোশন হয়েছে, মানে অন্যরা বুলি করছে সেটা তো অন্যদের প্রবলেম, দ্যাটস নট মাই প্রবলেম। বাট ওটা আমি যদি মনে হয় যে আমাকে কেন বুলি করছে, there is something wrong with me, তাহলে কিন্তু মুশকিল হয়ে যায়, তাই না? এবং ওখান থেকে হচ্ছে আরো একটু নিজেকে পারফেক্ট করার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, যেটা হয়তো ছোটবেলায় অর্গানাইজড আরো করার চেষ্টা করেছিলেন।
মানে হয় না, এটা অনেক সময় কিন্তু আমি অনেক সময় এনজয় করি যে আচ্ছা ঠিক আছে আমাকে একটু জেলাস করছে, অসুবিধা কি, একটু জেলাস সেটাই। হোক না, হ্যাঁ। প্রবলেম হ্যাঁ। নাই একটু তো। flexible হয়ে। তাই ওটাই না? বললাম যে কিছু জিনিস আসলে ইগনোর করা লাগবে, এত কিছুকে যদি আমি ফোকাস করতে যাই, কারণ আপনি যখন একটু প্রমোশন হবে, আপনি একটু বেটার কিছুর মধ্যে ঢুকবেন, ওইখানের যে মানুষগুলা তাদের থেকে তো আপনি অবস্থান ভালো দেখে আপনার প্রমোশন না, ও পারফেকশনিজমের জন্যই হয়তো ভালো কাজ করছে, হ্যাঁ সেটাই বললাম সেটা যে- কিন্তু অনেকে হেল্পও করে, কিন্তু তাই এটা না? আবার মেনে নিতে হবে যে এই সময় লোকজন আমাকে জেলাস ফিল করবে, মানে এটা ওনার হচ্ছে reality। এটা ওনার দুর্বলতা না, ওটা ওনার আসলে একটা রিসোর্স। ওই রিসোর্সটা ওখানে ইউজ হচ্ছে, হয়তো অন্য কোনো জায়গায় ডিস্টার্ব করছে, বাট অফিসে কিন্তু এটা হ্যাঁ, ওনার জন্য অনেক ওনার- রিসোর্সফুল হ্যাঁ, হচ্ছে। মানে উনি অফিসে বললেন যে কিন্তু এটার কাজে জন্য সে খুব ভালো। পুরস্কৃত হচ্ছে, তাই না? যারা খুব পারফেক্ট কাজ করে, সুনিপুণ ভাবে সবকিছু একদম মানে সবকিছু পালন করে কাজগুলো সুন্দর করে মানে শেষ করে, তাদের কাজের প্রশংসাই তো মানুষ করে, তাই না? ওরা কিন্তু খুব ভালো করে, যাদের হ্যাঁ। পারফেকশনিজম থাকে তারা আর আবার কাজে খুব ভালো এই হয়। জায়গাটায় আসতে হবে যে সবার কাছে আমি আসলে ভালো থাকতে পারবো না, হ্যাঁ, কারো না কারো কাছে কিন্তু আমি যদি সবার কাছে ভালো থাকি তাহলে আমি আমার কাছে ভালো থাকতে পারবো না। হ্যাঁ, সো এই জিনিসটা আসলেই করতে হবে যে মানে একই সাথে দুটো জিনিস পাওয়া যায় না। সেটাই। তা আমাদের বেশি সময় নাই, আমাদের টপিকের উপরে আলোচনাটা শেষ হয়নি, করতে পারিনি। বিথি যদি আর কোনো পয়েন্ট যোগ করো, ও তারপর ওকে দিয়ে শেষ করব। আচ্ছা, কতক্ষণ আছে? 5 মিনিট? 5 মিনিট আছে। আমি ওই যে তোমার জন্য 2 মিনিট, 1.5 মিনিট, তোমার জন্য 1.5 মিনিট, ওর জন্য 3.5 মিনিট। আচ্ছা, আমার একটা লাইনই শুধু বাকি ছিল। ওকে, তোমার 1.5 মিনিট লাগবে না তাহলে। যে আমার যে কেসের কথা বলছিলাম যে আসলে সোশ্যাল মিডিয়া এটা হয়, হ্যাঁ, অ্যাংজাইটিটা অনেক বেশি বেড়ে যায়, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা হচ্ছে এখন বেশি কিন্তু ওই যে ইয়াং জেনারেশনের মধ্যে, যদিও আমরাও কিন্তু অনেকখানি সোশ্যাল মিডিয়ার সাথে দেখি আমাকে কে কি করলো, এবং ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে কে কয়টা লাইক দিল, কে কয়টা লাভ রিয়াক্ট দিল, এই রিয়াকশনগুলো নিয়েও কিন্তু সবাই খুব ওরিড, হ্যাঁ, হ্যাঁ। যে আমাকে কেন এটা অনেকের দেওয়া হলো ঘুম না, হয় না, লাইক কয়টা পড়েছে না কাউন্ট করে। এবং কতটা ভিউ হলো, মানে তার মানে কি আমার লাইফের ফোকাসটা আমি ওখানে নিয়ে আসছি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে মানে এই প্ল্যাটফর্মগুলোকে লাইফের একটা ছোট পার্ট হিসেবে যদি আমরা দেখি, হ্যাঁ, এইটা আমার হোল লাইফ না, হ্যাঁ, যে কিন্তু সবাই আমরা ওটার মধ্যে থাকতে থাকতে যদি এটাকে আমি সবকিছু ওইভাবেই করতে হবে, তখন তো আসলে অ্যাংজাইটিটা বাড়বে এবং আমাদের ফোকাস তখন ওইদিকেই তো চলে যাবে। হ্যাঁ, এবং এখন কিন্তু এটা সবাই করে যে মানে সবার মধ্যে একটা শোয়িং টেন্ডেন্সিটা আসলে চলে আসছে, যে দেখানোর একটা বিষয়। এখন এটাও আবার সত্যি যে সবসময় কি আমরা নেগেটিভটা দেখাবো নাকি, আমরা তো নেগেটিভটা দেখাবো, আমরা চেষ্টা করবো যে একটা ভালো জায়গায় যাচ্ছি, একটা ভালো রিলেশন, ওইটাই করতে। তো ওইখানে আছে ডিপেন্ড করতেছে ওই পার্সনটা কিভাবে জিনিসটা দেখছে, তাই বলে সব ওর মানুষ জন্য যে একটু সময় রাখো। ঢালাও ভাবে করে তা না। ওকে, আই এম ডান। থ্যাংক ইউ। প্রথমত আসলে বুঝতে হবে সোশ্যালটা কেন লাগবে। যেহেতু আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার হেলথের ডেফিনেশনে বলেছে আমরা যদি শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে একটা সুস্থ অবস্থানে থাকি তখন আমি হেলদি হচ্ছি। এইখান থেকে সোশ্যাল জায়গাটার প্রয়োজনীয়তা আসতেছে। এখন এই সোশ্যাল জায়গাটা কিভাবে আমরা প্রকাশ করবো বা সামাজিক জায়গাটা, তো সেটা একটা সময় যখন টেকনোলজি ছিল না তখন প্রত্যেকের সাথে কথা বলে আসতো। এখন যখন টেকনোলজি আসছে সেটাকে আমরা আস্তে আস্তে আমাদের নিজেদের মধ্যে আচার ব্যবহারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তো ঢুকিয়ে যেই প্রথমে সুবিধাই হয়েছে, একদম ইজিলি হাতের কাছে সব পাচ্ছি, পত্রিকার দোকানে যাওয়া লাগছে না, ওয়েট করা লাগছে না, রাতের খবর রাতেই পাচ্ছি। তো এই সুবিধাগুলোতে আমরা আস্তে আস্তে অভ্যস্ত হওয়া শুরু করেছি। তো কোয়েশ্চেন যেটা ছিল আজকের টপিক, যে সোশ্যাল মিডিয়া আমরা যা দেখছি তাতে করে কি দুশ্চিন্তা, বিষণ্ণতা এগুলো আসছে কি না। তো আসছে তখনই যখন আমি সোশ্যাল মিডিয়াটাকে আমার লাইফের কতটুকু ম্যাটার হিসেবে নিয়ে আসছি। যদি সেটা আমার সামাজিক যে নিডটা, চাহিদাটা আমি পূরণ করার জন্য ফিজিক্যাল কন্ট্যাক্ট, যে সরাসরি যোগাযোগ যেটা, সেটা করতে পারছি তখন একরকম। বাট যদি সেটা না হয়ে আমার যদি মিডিয়া নির্ভর হচ্ছে, তখন কিন্তু ওই জিনিসগুলো আমার জন্য অনেক নেসেসারি হয়ে দাঁড়াবে। আমি ওখানে এক্সপেক্ট করবো যে আমার ওখানে কতটুকু অ্যাকসেপ্টেন্স আছে, আমাকে কতটুকু ভ্যালু করা হচ্ছে, আমার কথাটাকে কতটুকু মূল্যায়ন করা হচ্ছে। তো যদি সেই মূল্যায়নটা আশা অনুরূপ না হয়, তখন আসলে বিষণ্ণতা, অস্থিরতা, এই সবগুলা জিনিস হতে পারে। আমি কিছু রিসার্চ স্টাডিজের বলি। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে ইনফেরিয়রিটি এবং সোশ্যাল কম্পারিজন নিয়ে যে রিসার্চ হয়েছে, সেখানে ডাটা এসছে যদি
30 মিনিটে কমিয়ে আনা যায় সোশ্যাল মিডিয়ার ইউজ, তাহলে লোনলিনেস এবং ইনফেরিয়রিটি মানে হীনমন্যতার উল্লেখযোগ্যভাবে কমে আসতে দেখা গেছে। আর যারা 2 ঘন্টার বেশি প্রতিদিন সোশ্যাল মিডিয়া ইউজ করেছে তাদের সামাজিকভাবে বিচ্ছিন্ন এবং একাকী বোধ করার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যাচ্ছে। বাপস। তার মানে সম্পর্ক অনেক আছে। এখন শুধুমাত্র এটার কারণে যে আমরা বিষণ্ণ হচ্ছে ব্যাপারটা এরকম না, বাট হয়তো এটা আরো একটা factors বিশাল আছে। ফ্যাক্টর। যদি আমার সোশ্যাল নেটওয়ার্কিং এর জায়গাটাতে একমাত্র আমার ওই রিকগনিশন বা আমার একটা কোদার সামাজিক যে প্রয়োজনীয়তা সেটার একটা কোদা যদি এটাই হয়, তাহলে এখানে প্রচুর চান্স আছে। একটা এই যে জেনজিদের একটা কমন জিনিস ফোমো, ফোমো হচ্ছে জেনজিদের একটা ওয়ার্ড, ফিয়ার অফ মিসিং আউট। আমাকে বাদ দিয়ে কিছু হয়ে যাচ্ছে কিনা, আমি কি বাদ পড়ে যাচ্ছে কিনা, যার কারণে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে যেকে দেখা, যে একটু চেক করা না করা। আর একটা ইন্টারেস্টিং স্টোরি, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট এগুলো হচ্ছে ফেস নির্ভর কিছু অ্যাপস। সো এইগুলাতে যেহেতু অনেক ফিল্টার এডিটিংয়ের ব্যাপার থাকে, যার কারণে যেটা হয় যে বডি শেমিং হওয়ার একটা অনেক বড় চান্সেস তৈরি হচ্ছে। যেহেতু আর্টিফিশিয়াল আমি দেখতেছি ওকে অনেক সুন্দর লাগছে, নায়িকাদের অনেক সুন্দর লাগছে, বাট আমি এত মেকআপ ইউজ করছি বা আমি এত আমার আবরণ চেঞ্জ করছি, আমাকে তো এত মানুষ পাত্তা দিচ্ছে না কেন? সো এই সব ইনফ্লুয়েন্সের কারণে ডেফিনেটলি উদ্বেগ, বিষণ্ণতা এবং বিশেষ করে একাকিত্বে ভোগার চান্স এবং সেটার থেকে হীনমন্যতা হীনমন্যতাও তৈরি তৈরি হওয়ার হচ্ছে। জায়গাটা অনেক বেশি আসছে বলে মনে হয় আর কি। যেটা তুমি বলে যে বডি শেমিং এর জায়গাটা যে হচ্ছে, মানে অন্য কাউকে অনেক সুন্দর লাগছে, আমাকে ওরকম কেউ বলেও না, সো আমিও নিজেকে তখন নিজেকে নিয়ে শেম অনেক ফিল করতে সেম শুরু ফিল করি। করছি, সন্দেহ তৈরি হচ্ছে এবং নিজের যে একটা নিজের কাছে একটা যে নিজের ভালো লাগা বা অ্যাকসেপ্টেন্সের জায়গা, সেটা যেটা আমরা এই কেসেও দেখেছি, ওই জায়গায় না হলে তখন আসলে ডিপ্রেশনে যাওয়া এবং সুইসাইডাল চিন্তা আসা অনেক সহজতর হয়ে যাচ্ছে আর কি। যেহেতু তার মানে 30 comparison মিনিটের বেশি সময় আমাদের যেটা রিসার্চ করছে 30 মিনিটের বেশি সময় ব্যয় করা উচিত না। অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, অনেক সুন্দর মানে কন্ট্রিবিউট করেছো আজকে। আশা করছি আগামীতে আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের শেষ করতে হচ্ছে, সময় শেষ একদম। আর আগামী অনুষ্ঠানের বিষয় বুঝতে হচ্ছে যে কিছুটা আজকের বিষয়ের ব্যাপার আছে, স্ট্রেস এবং অবসাদ এটা কি কখনো আমাদের শারীরিক অসুস্থতার জন্য অন্তর্নিহিত কারণ হতে পারে কিনা। অর্থাৎ আমরা যদি মানসিকভাবে খুব ভালো না থাকি, স্ট্রেসড অবস্থায় থাকি, বা আমাদের যদি খুব অবসাদ কাজ করে, তাহলে এটা আমাদের শরীরকে আস্তে আস্তে দুর্বল করা বা শরীরকে অসুস্থ করে ফেলার সম্ভাবনা তৈরি হয় কিনা। আমরা অনেক সময় মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেই না, সেজন্য শরীরও যে কীভাবে অবসাদগ্রস্ত হওয়ার ফলে শরীরও কীভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।